বলে তাহলে এখনই এটা ফেলে অন্যটা নেবে। তাই সে কৌশলে মিধাকে বলল, এই লেহেঙ্গাটা ভীষণ সুন্দর, কিন্তু তোমার গায়ে একদম বেমানান। তুমি বরং এটা রেখে ওই কলাপাতা রঙের লেহেঙ্গাটা দেখতে পারো। আয়নের কথা শুনে মিধা এক লাফে উঠে দাঁড়ালো। তারপর লেহেঙ্গাটা হাতে নিয়ে দোকানদারকে তাড়াতাড়ি ওটা প্যাক করে দিতে বলল। আয়ান মনে মনে ভীষণ খুশি হলো, কারণ সেও পিঙ্ক কালারের শেরওয়ানি নিয়েছে। মিধা এখনো জানে না সে কথা, জানলে কিছুতেই এই লেহেঙ্গাটা নিত না। লাল টকটকে একটা বেনারসি পছন্দ করলো আদ্র আইবার জন্য। আইবাকে বেশ মানাবে এই বেনারসিতে। আদ্র নিজের জন্য লাল শেরওয়ানি নিয়েছে, এর জন্য ম্যাচিং করে আইবার জন্য লাল বেনারসি নিয়েছে। সে দেখেছে বিয়েতে বর কনেকে ম্যাচিং গেট আপ করানো হয়। আইবাও খুব খুশি হয়েছে আদ্র তার ড্রেস চুজ করে দেয়। আদ্র আর আইবা দুজনে একসঙ্গে আরো কিছু শপিং করে নিল। যদিও আইবা শুধু চুপচাপ আদ্রর পাশে দাঁড়িয়েছিল, আদ্রই সব কেনাকাটা করেছে। শপিং শেষে আদ্র আইবাকে নিয়ে আফরোজ চৌধুরীর নির্দেশনার মতো চৌধুরী বাড়িতে গেল। এটা তুই কিভাবে করতে পারলি আয়ান? আমার সঙ্গে তুই যেটা করলি সেটা একদম ঠিক করিসনি। এর জন্য তোকে খুব পস্তাতে হবে, দেখে নিস। রাগান্বিত কণ্ঠে কথাটি বলল নায়রা। শপিং মলে মেধা আর আয়ান যখন বের হবে ঠিক তখনই কোথা থেকে আগমন ঘটে নায়রার। সে এসে মেধার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আয়ানকে এক হাত ধরে টানতে টানতে কিছুটা দূরে নিয়ে যায়। মেধা বোকার মতো তাকিয়ে তাকিয়ে সবটা দেখে। আয়ানও কিছু বলতে পারে না। শত হোক নায়রা তার বেস্ট ফ্রেন্ড। সেই কলেজ লাইফ থেকে বিপদে আপদে সব সময় ছায়ার মতো আয়নের সঙ্গে রয়েছে সে। কিছুটা দূরে গিয়ে নায়রা আয়ানকে উপরুক্ত কথাটি বক্তব্য করলো। নায়রার কথা শুনে আয়ান বিরক্তিকর মুখভঙ্গি নিয়ে বলল, আমি আবার তোর সঙ্গে কি করেছি? নায়রা দ্বিগুণ জ্বলে উঠল আয়ানের কথাই। সে চিৎকার করে বলল, কি করেছিস বুঝতে পারছিস না? তুই কেন ওই মেয়েটাকে বিয়ে করতে রাজি হচ্ছিস আয়ান? আয়ান এবার রেগে গেল ভীষণ। সেও পাল্টে চেঁচিয়ে বলল, এক কথার কতদিন বলতে হবে তোকে? বারবার এক কথা বলতে বলতে আমি হাঁপিয়ে উঠেছি। আমি তো এটাই বুঝতে পারছি না, আমি মৃধাকে বিয়ে করলে তোর এত প্রবলেম কিসের? নায়রা আয়ানের শার্টের করার ধরে ঝাঁকিয়ে বলে। বিকজ আই লাভ ইউ ড্যাম ইট। নায়রা এমন উত্তর আয়ান কখনো আশা করেনি। তার এই মুহূর্তে নায়রার প্রতি ভীষণ ঘৃণা হচ্ছে। সে আর এক মুহূর্ত দেরি না করে সজোরে নিজের করার থেকে নায়রার হাত ঝাড়া মেরে ফেলে দিল। তারপর কপাট রাগ দেখিয়ে মিধার কাছে চলে গেল। নায়রাকে কয়েকটা কটু কথা বলার ইচ্ছাও তার এখন হচ্ছে না। মিধা এতক্ষণ ওদের মধ্যেকার কোনো কথাই শুনতে পায়নি। দূরে থাকার দরুন ওদের দেখতে পেলেও কোনো কথা কান পর্যন্ত পৌঁছায়নি। কিন্তু ওদের মধ্যে ঝগড়া হয়েছে এটা বেশ ভালো করেই বুঝতে পেরেছে। এখন ওদের ঝগড়ার কারণ হিসেবে সে নিজেই মনে মনে দায়ী করছে মিধা। এখন তার হলুদ সন্ধ্যায় দুপুরে আয়নের গায়ে ছোঁয়ানো হলুদ দিয়ে তাকে গোসল করানো হয়েছে। এখন সন্ধ্যাবেলায় আবার অনুষ্ঠান করা হচ্ছে। মুক্তির ন্যায় বসে আছে মিধা, আর সবাই এসে তাকে ইচ্ছা মতো হলুদ লাগিয়ে দিয়ে যাচ্ছে। মিধার এসব প্রচন্ড বিরক্তি লাগছে, তবুও কিছু করার নেই। এদিকে আইবারও সেই একই অবস্থা, কিন্তু আইবা এসবে বিরক্তি না হয়ে লজ্জা পাচ্ছে। আশেপাশে অনেক কাকিমা এসে তাকে হলুদ ছুঁয়ে দিয়ে যাচ্ছে। তার এসব বেশ ভালোই লাগছে। নতুন জীবনের সূচনা অধ্যায়গুলো একটু অন্যরকম হয়। আইবার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নয়। আয়ান আর আদ্র তারা তো রীতিমতো হলুদের সন্ধ্যা শেষ করে এখন বিন্দাস মনে ফ্রেন্ডদের সঙ্গে ব্যাচেলার পার্টি করছে। পার্লার থেকে কোণে সেজে বেরিয়ে এলো মিধা। এখন সবার সঙ্গে তাকে যেতে হবে ইউনাইটেড ক্লাবে। সেখানে তাদের বিয়েটা সম্পূর্ণ হবে। আফরোজ চৌধুরী কনেকে নেয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। পার্লার থেকে বেরিয়েই যখন মিধা গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই তার পেছনে উপস্থিত হয় নয়ন। মিধা বেশ অবাক হয়। নয়নকে কেমন জানি অন্যরকম দেখাচ্ছে, অনেকটা পাগলের মতো। মিধার ভাবনার মধ্যে নয়ন বলল,
মৃধা, প্লিজ একটু দাঁড়াও, তোমার সঙ্গে অনেক জরুরি কথা আছে। মৃধা আতঙ্কিত হয়ে বলল। কি হয়েছে নয়ন ভাই? কোনো সমস্যা? হ্যাঁ, মস্ত বড় সমস্যা মৃধা। কি সমস্যা বলুন না তাড়াতাড়ি। মৃধা, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। জানি এই মুহূর্তে এসব কথা বলাটা যদিও আমার ঠিক হচ্ছে না, তবুও আমি নিরুপায়। অনেক চেষ্টা করেও মনকে বোঝাতে না পেরে শেষমেশ বাধ্য হয়ে তোমার কাছে ছুটে এসেছি। মৃধা রাগ হলো ভীষণ। সে ক্ষিপ্ত কণ্ঠে বলল। এইসব আপনি কি বলছেন নয়ন ভাই? এক্ষুনি এখান থেকে চলে যান, আমার হাতে একদম সময় নেই। ওদিকে সবাই ওয়েট করছে আমার। এটুকু বলেই মৃধা চলে যাচ্ছিল। ঠিক তখনই নয়ন পেছন থেকে মৃধার হাত টেনে ধরে। মৃধা তৎক্ষণাৎ পেছন ঘুরে তাকায়। নয়নের হাতে নিজের হাত আবদ্ধ দেখে প্রচন্ড রেগে যায় সে। নয়ন করুণ চোখে চেয়ে আছে মৃধার দিকে, কিন্তু মৃধার চোখে ক্রোধের আগুন। মৃধা এক ঝটকায় নয়নের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তারপর রাগী কণ্ঠে বলল। খবরদার বলছি, এমন সাহসের ভুলেও দেখাবেন না, নয়তো খুব খারাপ হয়ে যাবে। ত্যাগেই প্রকৃত ভালোবাসা প্রকাশ পায়, জোর করে জাহির করে নয়। আপনি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন তবে আমাকে আমার মতো সুখে থাকতে দিন। মৃধা নয়ন দুজনেই চুপ। মৃধা নয়নকে একবার ঘৃণিত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে দ্রুত গাড়িতে উঠে চলে গেল। নয়ন এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। মৃধা গাড়ি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে আড়াল থেকে কেউ একজন বেরিয়ে এলো। আগন্ত ব্যক্তিটি এসে দাঁড়ালো নয়নের সামনে। নয়ন তাকে দেখে বিজয়ের হাসি হাসলো। সেও নয়নের সাথে তাল মিলিয়ে হাসলো। নয়ন বলল। কাজ হয়েছে? আগন্ত বলল। ইয়েস। ক্লাবে এসে মৃধা আর আইবা দুজনেই অবাক। তাদের অবাকতা দূর করে আফরোজ চৌধুরী তাদের ঘটনা খুলে বলল। সবকিছু শোনার পর দুই বান্ধবী খুশি আর দেখে কে। মৃধা তো খুশিতে নিজের নানা ভাইকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো, আর আইবা তাদের সঙ্গে যোগ দিল। সবকিছু ঠিকঠাক চলছে। কাজে এসে অলরেডি আদ্র আইবার বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। আয়ান তো সেই খুশি। আর সে মৃধাকে তার মনের সমস্ত লুকানিত অনুভূতি ব্যাখ্যা দেবে। কিভাবে কি করে মৃধাকে প্রপোজ করবে এগুলো ভাবছে সে এখন। তার ভাবনায় ব্যাঘাত ঘটল ফোনের ইনটোনের আওয়াজে। আয়ান অনিচ্ছা সত্ত্বেও ফোনের স্ক্রিনে চোখ বুলায়। একটা আননোন নম্বর থেকে মেসেজ এসেছে। আয়ান মেসেজটা সিন করলো। মেসেজের সঙ্গে একটা ভিডিও। মেসেজ আর ভিডিও ক্লিপ দেখার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে থেমে গেল আয়ানের পৃথিবী। মনের মধ্যে মৃধাকে ঘিরে থাকা সমস্ত অনুভূতি জলাঞ্জলি দিল এক নিমেষে। আয়নের ঠিক পাশের চেয়ারে বসেছিল মৃধা। আয়ন সেদিকে তাকালো আর মনে মনে ভাবলো, এটাই বুঝি তোমার আমাকে বিয়ে করতে রাজি না হওয়ার একমাত্র কারণ। বেশ, তবে তাই হোক, হবে না বিয়ে আমাদের। তুমি তোমার মতো সুখে থেকো, আমি না হয় দূর থেকেই ভালোবেসে যাব। মনের কথা থেকে গেল মনেই। এসব অভিমানের ভাষা আর মৃধার পড়া হলো না। মৃধার সামনে একটা অনুচিত হলো, সেটা হলো আয়ানের কোদ। সকলের সামনে দিয়ে আয়ান মৃধার এক হাত শক্ত করে চেপে ধরে নিয়ে যেতে লাগলো একটা জনমানবহীন রুমে। পেছন থেকে সবাই অনেক ডাকলো। সবাইকে আয়ান বলল তারা এক্ষুনি চলে আসবে কিছু কথা বলে। সকলেই জানে আয়ান কেমন নাছোড়বান্দা, তাই আর কেউ আটকালো না তাকে। একটা ফাঁকা ঘরে মৃধাকে এনে ছুঁড়ে ফেলে দিল আয়ান। মৃধা আয়ানের এমন ব্যবহারে বিস্মিত। সে আশ্চর্য হয়ে চেয়ে আছে আয়ানের দিকে। মৃধা কিছু বলতে নিবে তখনই আয়ান বলল, আমি এই বিয়েটা করতে চাই না। মৃধা হতভম্ব আয়ানের কথায়। বিয়ের আগ মুহূর্তে এমন হেয়ালি করার মানে কি? মৃধা কপার ট্রাক দেখিয়ে বলল, এইসব আপনি কি বলছেন? এখন বিয়েটা ভেঙে দিলে নানা ভাই মা তাদের কি অবস্থা হবে ভাবতে পারছেন? আমি তো আপনাকে আগেই বলেছিলাম। তাহলে তখন তখন কেন রাজি ছিলেন আপনি? আর এখন কেনই বেসব কথা বলছেন? আয়ান দাঁত কিরমির করে বলল, আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। তোমাকে বিয়ে করতে রাজি হওয়াটা ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। আমি তো ভুলেই গিয়েছিলাম যে বনের পাখিকে মনের খাঁচায় পোড়াটা কতটা দুঃসাধ্য। যাকে এসব কথা বাদ দাও, ডিসিশন ফাইনাল, এই বিয়ে ক্যান্সেল।
মৃধা আয়ানের এসব হেয়ালিপানা পাত্তা না দিয়ে সোজা দরজার কাছে চলে গেল। তারপর পিছন ফিরে বলল, আমি যাচ্ছি, আপনিও আসুন। এসব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে বিয়ের আসরে চলুন, সবাই ওয়েট করছে। আয়ান তখন বলল, সামলাতে পারবে তো? কি? এই যে বিয়ের পর তোমার সঙ্গে ঠিক কি কি হবে সেটা। মৃধা বলল, ইনশাল্লাহ, আল্লাহ যেটা আমার কপালে লিখেছেন সেটাই হবে, আর বেশি কিছু ভাবার প্রয়োজন নেই। ওকে, অ্যাজ ইউ উইশ। তাহলে চলো। তারপর দুজনেই চলে গেল বিশের আসরে। অজ্ঞাতা আয়নের অনিচ্ছা সত্ত্বেও বিয়েটা হয়ে গেল। ঠাস করে দরজা বন্ধ করার শব্দে চমকে উঠল মৃধা। চোখ তুলে সামনে তাকাতেই চোখাচোখি হলো 4টি চোখ। তৎক্ষণাৎ আয়নের রক্তিম ভয়ঙ্কর দৃষ্টি শিকার হলো মৃধা। মৃধা একটা শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে ফেললো। ওই চোখে বেশিক্ষণ দৃষ্টি অব্যাহত করার দুঃসাহস তার নেই। মৃধার মনে মনে ভীষণ ভয় পেয়ে আছে। দুহাত শাড়ি খামচে ধরে বসে আছে সে। আয়ান চৌধুরীর মতের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করাটা খুব একটা সুবিধাজনক ব্যাপার নয়। দাদুর কথায় বিয়েটা তো করে নিল, কিন্তু এখন তার কি হবে? বাসর রাতে স্বামীর সোহাগের বদলে শাস্তির অপেক্ষা করছে না তো তার জন্য? গলা শুকিয়ে কাঠ হয়ে আছে মেধার। আয়ান দরজা থেকে সরে ধীরে ধীরে মেধার দিকে অগ্রসর হচ্ছে। আয়ান যত এগোচ্ছে মেধার ভয় তত বাড়ছে। বর্তমানে আয়ান মেধার একদম সামনে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টিতে রক্তিম আভা বিদ্যমান। মেধা কি করবে কিছুই বুঝতে পারছে না, শুধু এদিক ওদিক চোখ ঘোরাচ্ছে। হঠাৎ গায়ে কিছু স্পর্শ পায় মেধা। নিজের কাঁধে মাথায় দৃষ্টি দিল, দেখলো কিছু কাগজ উড়ে পড়ছে তার গায়ের ওপর। মেধা আয়নের দিকে প্রশ্নোত্তর দৃষ্টি স্থাপন করে বলল, এগুলো কিসের পেপারস? আয়ান একটা বাঁকা হাসি দিয়ে বলল, কন্ট্রাক্ট পেপারস। ভোরের স্নিগ্ধ আলো চোখে পড়তেই চোখ মেলে তাকালো আয়ান। আজ সকালটা তার একটু অন্যরকম ভাবে শুরু হলো। এত সকালে সে কখনো ঘুম থেকে ওঠে না, তাই ভোরের আলো গায়ে মাখার সুযোগটাও তার হয় না। আজ অনেকটা স্নিগ্ধ লাগছে তার নিজের কাছে নিজেকে। বাসর রাতে বেলকনির ডিভানে বসে সিগারেট টানতে টানতে সেখানে ঘুমিয়ে পড়েছিল সে। নতুন বউ ঘরে ফেলে সে ব্যালকনিতে রাত কাটিয়েছে। যাচাই বাছাই না করে হুট করে কোনো কিছু বিশ্বাস করে নেওয়া ঠিক নয়, কিন্তু মনের মানুষের কোণে সাজে অন্য পুরুষের হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখলে কোনো পুরুষেরই মাথা ঠিক থাকার কথা না। আয়নের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। গতকালে তাকে সেন্ট কৃত ভিডিও ক্লিপটি এমন ছিল যে মৃধা নয়নের হাতের ওপর হাত রেখে দাঁড়িয়ে আছে, আর সেন্ট কৃত মেসেজটিতে লেখা ছিল, আপনার হবু বউ তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করছে। আসলে মৃধা নয়নের থেকে নিজের হাত ছাড়ানোর জন্য নয়নের হাতের ওপর হাত রেখেছিল। ঠিক সেই মুহূর্তেই কেউ ছোট্ট একটি ভিডিও তৈরি করে ফেলে, আর ভিডিওটি বর্তমান উন্নত প্রযুক্তির সাহায্যে আরো একটু জোরদার করে ফেলে। কিন্তু আয়ান সবটা না জেনে এই বিষয়টাকে কেন্দ্র করে আয়ান মৃধার সঙ্গে বিয়ে ভেঙে দিতে চেয়েছিল। মৃধা রাজি না থাকায় সেটা আর সম্ভব হয়নি, তাই 1 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ করেছে। তবে রাতে যখন সে মৃধাকে কন্ট্রাক্ট পেপার ধরিয়ে দিয়ে বেলকনিতে এসে সিগারেট টানছিল, ঠিক তখনই তার মাথায় আসে কে তাকে এসব পাঠালো। আয়ান ভাবলো এসব তো মিথ্যা হতে পারে। সবকিছু না জেনে মৃধাকে সন্দেহ করা তার ঠিক হয়নি। সে ভাবলো এই ছোট্ট ভিডিও মেসেজকে বিশ্বাস না করে সরাসরি মৃধার সঙ্গে কথা বলবে। যেই ভাবা সেই কাজ। আয়ান তখন সিগারেট ফেলে বেলকনি থেকে ঘরের মধ্যে প্রবেশ করলো। আয়ান কিছু বলতে নেবে, কিন্তু দেখলো মৃধা ঘুমিয়ে পড়েছে। আয়ান আর কিছু বলল না, প্রশ্নোত্তর মন নিয়ে ফিরে গেল ব্যালকনিতে। দেশলাই দিয়ে ধরলো আরো একটি নিকোটিনের ধোয়া হাওয়ায় উড়িয়ে দিতে দিতে তার চোখও ভর করলো ঘুমপড়িরা। অগত্য মনে কোণে অজানা প্রশ্ন নিয়ে সেও পাড়ি জমালো ঘুমের রাজ্যে। আইবার ঘুম ভাঙলো মিষ্টি মধুর আজানের ধ্বনি কর্ণপাত হতেই। আড়মোড়া ভেঙে চোখ খুলল সে। ডান পাশে চোখ পড়তে বলিষ্ঠ পুরুষটুকি দেখে লজ্জায় মিয়ে গেল সে।
দুহাত দিয়ে নিজের মুখমণ্ডল আড়াল করলো সে। এই পুরুষটি তার স্বামী ভাবতেই এক অন্যরকম ভালো লাগা ছেয়ে যাচ্ছে তার মনে প্রাণে। আবার কিছু মুহূর্ত মনে পড়তেই তার লজ্জারাঙা মুখটি নিমেষেই ঢেকে গেল কালো আধারে। গত রাতে আইবার বাসর রাত ছিল। এই রাতটি নিয়ে প্রতিটি নারীর মতো তার মনেও অনেক স্বপ্ন জেগেছিল। তার স্বামী তাকে ভালোবাসবে, কাছে টানবে, মধুর মধুর আলাপ করবে। এটাই চাই সব নারীরা। আইবাও চেয়েছিল, কিন্তু তার এই স্বপ্ন ধূলিসাৎ করে দিল আদ্র তাকে। শুধু একটা কথা বলল। আইবা যখন আদ্রের ঘরে ঢোকার পর তার পা ধরে তার পায়ে হাত দিয়ে সালাম করলো, তখন আদ্র তাকে তুলে খাটের কোণে বসিয়ে দিল। তারপর নিজে শটান হয়ে দাঁড়িয়ে ভাইবা, আমার জীবনে কিছু জঘন্যতার কারণে ছোট থেকে এই বিয়ে নামক পুতুল খেলার ঘরটাকে ভীষণভাবে ঘৃণা করি। তবুও দাদুর খুশির জন্য বিয়েটা আমাকে করতে হয়েছে বাধ্য হয়ে। তাই তোমাকে মেনে নেওয়াটা আমার পক্ষে শত চেষ্টা করে সম্ভব হচ্ছে না। তবে আমি তোমাকে অস্বীকার করছি তা নয়। তুমি আমাকে কিছুদিন সময় দাও, আমাকে মন থেকে প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমারও আর 5টা স্বামী স্ত্রীর মতো সংসার করতে পারবো। আদ্রর কথা শুনে আইবা কিছু বলল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। সে মনে করে আদ্রকে তার সময় দেওয়া উচিত। প্রত্যেকটি মেয়ে যেমন নিজের স্বামীর সঙ্গে মানিয়ে নিতে সময় প্রয়োজন, তেমন ছেলেদেরও কেউ সময় দেওয়া উচিত। সব ছেলেরা তো আর এক হয় না। আদ্র আইবার সম্পর্কে ঘনিষ্ঠতা না থাকলেও আদ্র আইবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে। তারা এক খাটে দুজন ঘুমিয়েছে, তবে খাটের এপাশ ওপাশ করে। ভোরের আলো গায়ে মাখার পর আয়ান ব্যালকনি ছাড়ার উদ্দেশ্যে রওনা হলো। গত রাতের অসম্পূর্ণ কথাগুলো আজ যে করেই হোক মেধাকে সে বলবেই। সবকিছু মেধার মুখ থেকে না শোনা পর্যন্ত সে কিছুতেই স্থির থাকতে পারছে না। আয়ান ঘরে প্রবেশ করতেই তার চোখ আটকে গেল বিছানায় এলোমেলো ভাবে ঘুমিয়ে থাকা সুন্দরী রমণীর দিকে। ঘুমের প্রকোপে আগোছালো হয়ে রয়েছে মেধার সর্বাঙ্গ। মাথার টিকলি কপাল থেকে সরে অন্য পাশে পড়ে রয়েছে। বেবি হেয়ারগুলি ক্লিপ থেকে বেরিয়ে কপালের উপর পড়ে রয়েছে। হাত পা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। সব থেকে বেশি যেটা আয়ানকে আকর্ষণ করছে সেটা হলো মেধার উন্মুক্ত পেট আর পায়ের কাছে কিছু অংশ, যেখান থেকে শাড়ি সরে গিয়ে তার ফর্সা শরীর উন্মুক্ত হয়ে রয়েছে। আয়ান চেয়েও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। অবাধ্য মন বারবার চাইছে মেধাকে একটু ছুঁয়ে দিতে, কিন্তু না, সবকিছু প্রমাণ না আগ পর্যন্ত সে মেধার নিকটে যাবে না। চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে সংযত করে নিল আয়ান। তারপর দ্রুত ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। নির্লজ্জের মতো আমার দিকে তাকিয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে এসো। চোখ বন্ধ অবস্থাতেই কথাটি বলল আদ্র। এদিকে আইবা বেশ অপ্রস্তুত হয়ে পড়ল আদ্রর কথাই। সে মনে মনে ভাবল, লোকটা কি চোখ বন্ধ করে দেখতে পায় নাকি? আদ্র চোখ খুলল। আইবার ভাবনাকে উপেক্ষা করে আদ্র বলল, না, আমি চোখ বন্ধ করে কিছুই দেখতে পাই না, তবে অনুভব করতে পারি। খেয়াল করে দেখলে এমন অনুভব তুমিও করতে পারবে। আইবা অবাক নয়নে বলল, আপনি কি মাইন্ড রিড করতে পারেন নাকি? নয়তো আমার মনের কথা কিভাবে জানলেন? আদ্র উঠে বসলো আইবার পাশে। আইবার চোখের দিকে তাকিয়ে বলল, না, আমি মাইন্ড রিড করতেও জানি না, তবে তোমাকে বলা আমার এই কথার পরিপ্রেক্ষিতে তুমি যে এটাই ভাববে সেটা বোঝাটা কি খুব অস্বাভাবিক ব্যাপার? আইবা মাথা নাড়ালো, যার অর্থ না। আদ্র আইবার ইশারায় দেখে বলল, তাহলে? আইবা বোকার মতো চাহনি দিয়ে উত্তর দিল, কিছু না। আদ্র তারপর তাড়া দেওয়া সুরে বলল, তাহলে দ্রুত ফ্রেশ হয়ে নিচে যাও। নতুন বউ বেলা করে নিচে নামলে বিষয়টা খারাপ দেখায়। আইবা মুচকি হেসে উত্তর দিল। যাচ্ছি। তার পাশে লাগেজ থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। আইবা চলে যেতেই আদ্র উঠে পড়ল দ্রুত। তার আবার এক্সারসাইজ করার সময় হয়ে গেছে। কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে সে ছুটল এক্সারসাইজ রুমে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আটকে উঠল মেধা। এত লেট তার কখনো হয় না। কেউ তাকে একটিবার ডাক পর্যন্ত দিল না। আজ তার আর তার
মা সেই ছোট্ট টিনের জানালায় পর্দা সরিয়ে দেয়নি? আজ কেন স্নিগ্ধ আলো মেধাকে আলিঙ্গন করতে পারেনি? কোথায় সেই টিনের ঘর? মেধা যে ভীষণ মিস করছে তার আগের জীবনটাকে। এমন বিশাল বহুল জীবন তার একদমই পছন্দ নয়। অফিসও লেট হয়ে যাচ্ছে। ঘরের চারদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল মেধা। না, কোথাও আয়ান নেই। তার মানে মেধা এখন নিশ্চিন্তে ওয়াশরুমে যেতে পারে। আড়মোড়া ভেঙে বিছানা ছাড়লো মেধা। তারপর চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে একটা কালো থ্রি পিস পরে নিল মেধা। তারপর সোজা চলে গেল নিচে। নিচে নেমে দেখলো সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে, হয়তো তার জন্যই অপেক্ষা করছে। মেধাকে দেখে আফরোজ চৌধুরী একগাল হেসে বললেন, এসো এসো দিদিভাই, তোমার জন্য অপেক্ষা করছিলাম আমরা সবাই। মেধা অপরাধের ন্যায় জবাব দিল, সরি, আমার জন্য সবাইকে অপেক্ষা করতে হলো। আসলে জায়গা পরিবর্তন এমনটা হয়েছে, নয়তো আমি ভোরে উঠে যেতাম। আফরোজ চৌধুরী বললেন, ইটস ওকে দিদিভাই, কোনো সমস্যা নেই, তোমার যখন ইচ্ছে তুমি তখনই উঠবে। মেধা আফরোজ চৌধুরীর কথাই সাই দিয়ে কিঞ্চিত হাসলো। তারপর মধ্যর পাশে চেয়ারটায় বসে পড়লো। মেধা খেয়াল করলো মধ্য মিটমিটিয়ে হাসছে। মেধা সন্ধিহিত চোখে মধ্যকে বলল, কি রে, এভাবে হাসছিস কেন? মেধা তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, কই হাসছি না তো। মেধা রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, বলবি নাকি মার খাবি? মেধা আমতা আমতা করতে করতে বলল, আয়ান ভাইয়া তো তোমাকে চোখে হারাতে দেখছি, সেই থেকে দেখছি খাওয়া দাওয়া বাদ দিয়ে তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। কথাটা বলেই মধ্য জোরপূর্বক হেসে ফেলল। মেধা রাগী দৃষ্টিতে মধ্যকে ইশারাতে চোখ রাঙালো। মেধার চোখের ইশারায় মধ্য চুপ করে খেতে শুরু করলো। মধ্যকে খাওয়ার ব্যস্ততা দেখে মেধার দৃষ্টি দিল একবার আয়নের দিকে। আয়ান এতক্ষণ মেধার দিকে তাকিয়েছিল। মেধা তাকাতেই আয়ান চলজলদি তার দৃষ্টি সরিয়ে নিয়ে খাবারে মনোযোগ দিল। মেধা লক্ষ্য করলো ব্যাপারটা, কিন্তু কিছু বলল না। সে খুব ভালো করেই জানে আয়ানের সঙ্গে কথাই পারবে না, তাই আপাতত তার আয়ানের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা নেই। অজ্ঞাত মেধাও খেতে আরম্ভ করলো। এদিকে আয়ানের ভেতরে ভেতর ভীষণ অস্থির হচ্ছে। মেধা সেই উন্মুক্ত শৈলের অংশবিশেষ, তার কল্পনা এখনো দৃশ্যমান। ভুলতে চেয়েও ভুলতে পারছে না সে। আর এখন এই কালো ড্রেসে মেধাকে কোনো সিদ্ধ অপসরীর সঙ্গে তুলনা করতে ইচ্ছা করছে তার। ভালোবাসার মানুষটি এত কাছে পেয়েও তার থেকে দূরে থাকার কষ্টটা হাড়ে হাড়ে টের পাচ্ছে আয়ান। খাবারও যেন আজ গলা দিয়ে নামতে চাইছে না তার, তবুও অল্প অল্প করে মুখে তুলছে। নীরবতা বিরাজ করছে খাবার টেবিলে। সবাই যে যার মতো খাবার খেতে ব্যস্ত। হঠাৎ আয়শা চৌধুরী মেধাকে উদ্দেশ্য করেও বলে উঠলেন, কি রে, তুই মনে হচ্ছে কোথাও বের হবি, একেবারে তৈরি হয়ে নেমেছিস যে? মেধার স্বাবলম্বীন উত্তর, অফিসে যেতে হবে না। মেধার কথায় উপস্থিত সবাই চমকে উঠল। মেধা এখনো চাকরি করবে, তা আবার নিজেদের অফিসে, এটা কেউ মানতে পারছে না। চমকিত কাটিয়ে আদ্র বলল, এসব তুই কি বলছিস বোন? নিজেদের অফিসে সামান্য কর্মচারী চাকরি কেউ করে? আদ্রর কথায় আফরোজ চৌধুরী সায় জানিয়ে বললেন, দাদুভাই ঠিকই বলেছে দিদিভাই, তোমার এখন ওই চাকরি করাটা মানায় না, তুমি বরং বাড়িতেই থাকো। এবার আয়শা চৌধুরীও মুখ খুললেন, হ্যাঁ মা, তুই তো জীবনে অনেক পরিশ্রম করেছিস, এবার অন্তত এসব চাকরি বাকরি ছেড়ে সংসারে মন দে। মেধা সবার কথাই প্রতিবাদে বলল, না, এটা হয় না। আমি নিজের দায়িত্ব নিজে নিতে জানি। কেউ আমাকে দয়া করবে এটা আমার সহ্য হবে না। তার থেকে বরং আমি চাকরিটা চালিয়ে যাব। আয়শা চৌধুরী অবাকের সহিত বললেন, কে তোকে দয়া করবে মৃধা? এটা তোর বাড়ি, এখানে সবাই তোর আপন, তাহলে কে তোকে দয়া করছে? মেধা কিছু বলতে গিয়েও থেমে গেল। আয়নের বিষয়টা যে এই মুহূর্তে সবাইকে জানাতে চাই না। ওসব কথা জানলে সবাই খুব কষ্ট পাবে। মেধাকে থেমে যেতে দেখে আফরোজ চৌধুরী বললেন, বেশ, তবে তাই হবে। চাকরিটা তুমি করবে, তবে সেটা ওই সামান্য কর্মচারীর পোস্টে নয়। এখন থেকে তুমি আয়ানের পিএ এর পোস্টে কাজ করবে। আশা করি এতে আর তোমার কোনো আপত্তি থাকবে না। মেধা আবার উত্তেজিত হয়ে পড়ল।
আয়ানের বিয়ে, এটা একদম অসম্ভব ব্যাপার তার জন্য। মৃধা উত্তেজনা গলা দিয়ে কিছু বলতেও পারছে না। মৃধা উত্তেজনা অবসান ঘটিয়ে আয়ান এবার মুখ খুলল। সে আফরোজ চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, একদম না দাদু ভাই, আমার বিয়ে তো ন্যায়রা, ওকে বাদ দিয়ে মৃধাকে ওই পোস্টে দেওয়াটা আমার জন্য ভেরি টাফ। হ্যাঁ জানি ন্যায়রা একটু মিসবিহেভ করেছে, কিন্তু তার জন্য সে গতকাল আমাকে সরিও বলেছে। এখন এই মুহূর্তে ওর পোস্ট চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া ন্যায়রা সেই কলেজ লাইফ থেকে আমার প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে রয়েছে। ওর এই জবটা করার একমাত্র কারণ হলো আমি, সেখানে ওকে এভাবে অবজ্ঞা করাটা আমার পক্ষে সম্ভব নয়। আয়নের কথা শুনে মৃধার মাথায় আগুন জ্বলে উঠল। আফরোজ চৌধুরী আয়নকে কিছু বলার আগেই সে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর রেগে মেগে আয়নের চোখে চোখ রেখে বলল, এতই যখন দরদ, তখন ওকে বিয়েটা করে নিলেই তো পারতেন। তাহলে শুধু বাইরে না, ঘরেও আপনার সঙ্গে আইকার মতো লেগে থাকতে পারতো। এটুকু বলেই মৃধা কপার চিরাগ দেখিয়ে খাবার টেবিল ছেড়ে উঠে গেল। তারপর দরজা দিয়ে বেরোনোর সময় আফরোজ চৌধুরীর উদ্দেশ্যে বলল, না ভাই, আমার কোনো পোস্ট পরিবর্তনের দরকার নেই। ওইসব স্পেশাল পোস্ট স্পেশাল মানুষদের জন্যই থাক। অজ্ঞাত মৃধা চলে গেল অফিসে। পেছন থেকে আদ্র অনেকবার ডাকলো তার সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু মৃধা শুনল না, হনহনিয়ে চলে গেল। মৃধা যেতেই আফরোজ চৌধুরী আয়নের ওপর কিছুটা রাগ নিয়ে কাজটা হয়তো ঠিক করলে না দাদু ভাই, পরে আবার তোমাকেই পস্তাতে হবে। তারপর তিনিও উঠে চলে গেলেন ওপরে মন খারাপ করে। একে একে সবাই নিজেদের কাজে চলে গেল, শুধু বাকি আছে আয়ান। সবাই চলে যেতে সে মৃদু হেসে সীমিত স্বরে বলল, বাব্বা এত তেজ! তুমি আবার জেলাস নাও তো মিসেস আয়ান চৌধুরী? আয়ানের ঠোঁটের কোণে দেখা মিলল শুষ্ক হাসি রেখা, হয়তো তৃপ্তির হাসি। অফিসে ঢুকতেই নয়নের সঙ্গে দেখা হয়ে গেল মৃধার। তার প্রচন্ড রাগ হলো। এমনিতেই মন ভালো নেই, তার উপর আবার এটা সামনে পড়েছে। এবার নিশ্চয় ইতিহাস শুরু করে দেবে। কিন্তু মৃধাকে অবাক করে দিয়ে নয়ন একগাল এসে মৃধাকে উদ্দেশ্য করে বলল, আই অ্যাম এক্সট্রিমলি সরি মিতা, আমার কাল এভাবে বলাটা উচিত হয়নি। আমি ভীষণভাবে দুঃখিত। বাই দি ওয়ে, তোমাদের আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা। মৃধার রাগ নিমেষে অবাকে পরিণত হলো। একটা মানুষ কিভাবে এত তাড়াতাড়ি বদলে যেতে পারে? এই মানুষটা কাল তো কেমন পাগলের মতো আচরণ করছিল, আর আজ কিভাবে ঠিক আছে? কিছুই ঢুকলো না মৃধার মস্তিষ্কে। সে নয়নের কথায় বোকার মতো মাথা নেড়ে সম্মতি জানালো। নয়ন ও মৃধার জবাব পাওয়া মাত্র নিজের কাজে চলে গেল। অফিসে বসে মৃধা নিজের মনে কাজ করছে। হঠাৎ সে খেয়াল করলো আয়ান আর নাইরা হেসে হেসে কথা বলতে বলতে অফিসে ঢুকছে। মৃধা তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল ওদের দিক থেকে, তারপর আবার নিজের কাজে মন দিল। কিন্তু ওই যে বলে না বেহায়া মন, পরাঙ্বর সেদিকেই দৃষ্টিপাত করছে। ওদের একসঙ্গে দেখে হৃদয় গৃহিণে তীব্র ব্যথা জাগ্রত হচ্ছে মৃধার। এই ব্যথার কি নাম দেওয়া যায়? জেলাসি? হয়তো তাই। কিন্তু মেধার মন তা মানতে নারাজ। মনের সঙ্গে যুদ্ধ করে সে নিজেকে বোঝালো আয়নের সঙ্গে তার বিয়েটা শুধুমাত্র একটা কন্ট্রাক্ট ম্যারেজ। 1 বছর পর তাদের দুজনের রাস্তা ভিন্ন। তাই আয়ান কি করলো, কার সাথে মিশলো, এটা তদারকি করার অধিকার মেধার নেই। মৃধা নিশ্চুপ চাউনি দৃষ্টি এড়ালো না আয়ানের, কিন্তু সেদিকে পরোয়া না করে নায়রাকে নিয়ে সোজা ভেতরে চলে গেল সে। দিকে নায়রা যাওয়ার আগে পেছনে ফিরে মেধার দিকে তাকিয়ে এক বিশ্বজয়ের হাসি দিয়ে চলে গেল। এই হাসিতে মেধার মনে অজানা আতঙ্কের বীজ বহন শুরু হলো। না চাইতেও কিছু অনিশ্চিত চিন্তা তাকে গ্রাস করতে লাগলো ক্রমাগত। তোমার জন্য এ সব কিছু হয়েছে। তুমি নিশ্চয়ই কাজটা ঠিক মতো করতে পারোনি, নয়তো আয়ান কিভাবে মৃধাকে বিয়ে করে? আরে আরে রিল্যাক্স, এত ব্যস্ত হচ্ছ কেন? সবে তো কলির সন্ধে। বিয়ে করেছে তো কি হয়েছে, আগে সংসার তো। মানে কি বলতে চাইছো তুমি? মানে এটাই যে আমাদের প্ল্যান পুরোপুরি ফ্লপ হয়নি। দেখছো না
আয়ান কেমন মৃধাকে ইগনোর করছে। হয়তো পরিস্থিতি চাপে বিয়েটা করতে হয়েছে। আয়ান আর মৃধার এই দূরত্বই বলে দিচ্ছে ওদের রাস্তা বেশি দূর এগোবার নয়। এমনটাই যেন হয়। অবশ্যই হবে, হতেই হবে। আর যদি নাও হয় তাহলে এবার এমন ব্যবস্থা করব না যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তারপর দুজনেই উচ্চস্বরে হাসতে শুরু করলো। এদিকে এদের এসব সব কথা শুনে ফেললো মৃধা। সে মনে মনে ভাবলো, তাহলে এই সেই কারণ যার জন্য আয়ন আমাকে বিয়ে করতে অস্বীকার করছিল। কিন্তু ওদের প্ল্যানটা কি ছিল? আয়নকে ওরা কি এমন বলেছে যার জন্য এত কিছু করলো আয়ন? উত্তর জানতে মেধার দরজা ঠেলে রুমের ভেতরে প্রবেশ করলো। মেধাকে দেখা মাত্র অয়ন আর নায়রা দুজনে অপ্রস্তুত হয়ে পড়ল। আবার মুহূর্তে নিজেদের যথাসম্ভব স্বাভাবিক করে নিল। মেধা ওদের দুজনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু ওদের দুজনে এসব নিয়ে কোনো ভাবান্তর নেই। এরাই ওরা দুজন, নায়রা আর নয়ন। অফিসের একটা ফাঁকা রুমে বসে তারা তাদের কুকুত্তিগুলো আলোচনা করছিল। আর ঠিক সময় মৃধা ওই রুমের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের কথোপকথন শুনে নেয়। মেধার দৃষ্টি উপেক্ষা করে নায়রা তাচ্ছিল্যের সুরে নয়নকে উদ্দেশ্য করে বলল, এই দেখো চলে এসেছে তোমার জানেমান। কি টান দেখেছো তোমার প্রতি। তবুও তুমি শুধু বলো ও নাকি তোমাকে লাইক করে না। দিস ইজ নট ফেয়ার নয়ন। নয়ন নায়রার কথায় তাল মিলিয়ে ঠাট্টার ছলে মৃধাকে বলল, ও রিয়েলি? তুমি আমাকে এতটা পছন্দ করো মৃধা? ওই যে বাংলা সিনেমায় একটা গান আছে না, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাধা দুজনে, ছেড়ে যাব না। নয়নকে গান শেষ করতে না দিয়ে মৃধা গিয়ে খুব শক্ত করে তার কড়া চেপে ধরে বলল, শয়তানের দল, ইচ্ছে করে সব করেছিস তোরা। আয়নের চোখে আমাকে অপরাধী তৈরি করেছিস। কি এমন দেখি আয়নকে ভুল বুঝিয়েছিস? বল আমায়, দ্রুত বল। নয়ন তার কড়ার যে অংশটা মেধা চেপে ধরেছে সেদিকে একবার তাকালো, তারপর অন্যদিকে তাকিয়ে কিয়ৎক্ষণ মৃদু হেসে বলতে শুরু করলো, হ্যাঁ বেবি, আমরাই এই কাজটা করেছি তোমাকে আর আয়ানকে আলাদা করার জন্য। কারণ ন্যায়রা চায় আয়ানকে আর আমি চাই তোমাকে। তাই দুজনে মিলে তোমাকে আয়ানের কাছে খারাপ প্রমাণ করেছি। এবার আয়ান আর কখনোই তোমাকে অ্যাকসেপ্ট করবে না। এই সুযোগে ন্যায়রা আয়ানকে নিজের করে নেবে, আর তুমি যখন স্বামীর অবহেলা সইতে না পেরে বেদনার স্রোতে ভাসবে, ঠিক তখনই আমি সেই স্রোত থেকে তোমায় টেনে তুলে আমার ভালোবাসার সাগরে ভাসিয়ে দিব। নয়নের কথা শুনে মৃধার রাগ যেন সপ্তম আসমানে চড়ে বসলো। সে নয়নের কলার আরো শক্ত করে চেপে ধরে বলল, ইতর বদমাস, না আয়ন আমার থেকে দূরে সরে যাবে, আর না তুই কোনোদিন আমাকে পাবি। আমি আয়নের কাছে সবকিছু প্রমাণ করে দিব। তোরা শুধু দেখে নিস, তারপর তোদের কি হয়। নয়ন এবারও হেসে ফেলল মৃধার বক্তব্যে। সে তড়িৎ ঘড়িৎ করে মৃধার হাত থেকে কলার ছাড়ানোর অ্যাক্টিং করে বলল, তুমি কি করছো? শার্টটা ছিঁড়ে যাবে তো। আমার তো তোমার জামাইয়ের মতো কোটি কোটি টাকা নাই যে ঘন্টায় ঘন্টায় নিউ ড্রেস পরবো। তুমি বরং এই রাগগুলো বাড়ি গিয়ে নিজের জামাইয়ের উপর দেখাও। শুধু শার্ট কেন, পারলে প্যান্ট, গেঞ্জি, টাওয়াল সবকিছু ছিঁড়ে ফেলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার শার্টটা ছেড়ে দাও, আমি গরিব মানুষ ভাই। এতক্ষণ নায়রা ওদের কথা শুনছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। সে এবার ওদের একদম কাছাকাছি এসে মেধার হাত থেকে নয়নের সাথে কলারটা ছাড়াতে ছাড়াতে বলল, দেখো, কাপড় ছিঁড়তে গিয়ে আয়নের গায়ে যেন টাচ করে না বসো। ওটা কিন্তু আমার হক। তুমি কখনোই আয়ানকে আটকে রাখতে পারবে না। আমি আমার আয়ানকে ঠিকই নিজের কাছে এনে ছাড়বো। চলে এসো নয়ন। তারপর নয়ন আর নায়রা মৃধাকে পাশ কাটিয়ে হাসতে হাসতে চলে গেল। এদিকে ওরা চলে যেতেই মৃধা ধপ করে নিচে বসে পড়ল। এখন সে কি করবে? কিভাবে ওদের বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করবে? আয়ান তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করবে না। তাহলে উপায়?
ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি চালাচ্ছে আহিবা। বিকেল 5টা ওভার হয়ে গেছে, এখনই আদ্র চলে আসবে। নিজেকে একটু গুছিয়ে নেওয়ার প্রয়োজন এখন তার। চুলে চিরুনি কেটেই বিনুনি তৈরি করছে সে। অর্ধেক বিনুনি তৈরি হতেই আদ্র চলে এলো। আহিবা অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ালো, হাত থেকে চিরুনি পড়ে গেল ফোনে। আদ্র ভুরু কুঁকছে আহিবাকে পর্যবেক্ষণ করছে। মেয়েটাকে একটু নার্ভাস লাগছে তার কাছে। আদ্র কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, হোয়াট হ্যাপেন্ড, এনি প্রবলেম? আহিবা নাকের ওপর জমে থাকা বিন্দু বিন্দু ঘাম এক হাতে মুছে নিল, অন্য হাতে তার অর্ধেক বিনুনি ঝুলছে। ড্রেসিং টেবিলে আয়নাতে সে আদ্রকে দেখছে। আদ্র প্রশ্নের উত্তর স্বরূপ সে একটা ছোট্ট জবাব দিল। কই কিছু না তো। আদ্র সন্দেহ তবুও গেল না, সে পাল্টা প্রশ্ন ছুড়ল। তাহলে এভাবে ঘামছে কেন? আহিবা মৃদু স্বরে জবাব দিল, ওই গরম লাগছে হয়তো তাই। আদ্র আর কথা বাড়ালো না, ছোট্ট করে শুধু ওহ বলে চলে গেল ওয়াশরুমে। আহিবা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। হাতে থাকা অর্ধেক বিনুনি দ্রুত টেনে টুনে সম্পূর্ণ করলো, তারপর ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। এই লোকটা কাছাকাছি থাকলেই তার হার্টবিট ফাস্ট হয়ে যায়, এর কারণ তার অজানা। এই বল না, বাসরাত কেমন কাটালি? আমার ভাইটি নিশ্চয়ই তোকে অনেক অনেক আদর দিয়েছে। এসব কথা ছাড় তো মৃধা। কেন 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 ছাড়বো? একে তো তুই আমার বেস্টু, তারপর এখন আবার আমার ভাবি। তো সেই সূত্রে আমার সম্পূর্ণ অধিকার আছে তোর পার্সোনাল ম্যাটার সম্পর্কে জানার। আচ্ছা কিছু যদি নাই হয় তাহলে তুই কি জানতে চাইছিস বল। কিছু হয়নি মানে কি? কিছু হয়নি মানে কিছুই হয়নি। তোর ভাইটা একটা আস্ত নিরামিষ। বাসরাতে সে আমার থেকে সময় চেয়ে নিয়েছে নিজেকে আমার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। কি বলছিস এসব? ঠিকই বলছি। তারপর আহিবা মৃধাকে তাদের বাসর রাতে সব কথা খুলে বলল। মৃধা কি বলবে ঠিক বুঝতে পারছে না, তাদের দুই বান্ধবীর জীবনটা এমন কেন হলো। বাসর রাত নিয়ে প্রতিটি নারীর মনে আলাদা আলাদা স্বপ্ন বোনা থাকে, কিন্তু সেই স্বপ্নের জলাঞ্জলি দিতে হয় পুরুষদের ইচ্ছের কাছে। আদ্র হয়তো আহিবাকে সময়ের পরিবর্তনের সাথে সাথে মেনে নেবে, কিন্তু আহিবার মনে শুষ্ক স্বপ্নগুলো তার কি হবে এটা ভাবার সময় তার নেই। মৃধার প্রশ্নে থমকে দাঁড়ালো আয়ান। ঘাড় কাত করে পেছন ফিরে এক পলক পর্যবেক্ষণ করে নিল মৃধাকে, তারপর আবার ফিরে গেল নিজ মূর্তিতে। মৃধার প্রশ্নে আয়ানের তেরা উত্তর। কৈফিয়ত দিতে হবে তোমাকে? বউগিরি ফলাচ্ছ? মৃধার টাসকে খেয়ে গেল, অপ্রস্তুত কণ্ঠে আমতা আমতা করে বলল, না তেমন কিছু নয়, আসলে মা বলছিল আপনার কথা, এই জন্য বললাম। আয়ান ছোট্ট করে উত্তর দিল। ও আচ্ছা তাহলে আসি, ন্যায়রা ওয়েট করছে আমার জন্য। আয়ান চলে গেল দ্রুত। পেছন ফিরে মৃধার করুণ মুখশ্রী দেখার সময় তার আর হলো না। আয়ান চলে যেতে মৃধা বিষণ্ণ মনে দৌড়ে চলে গেল ব্যালকনি, যেখান থেকে আয়ানের বাড়ির থেকে বিদায় মুহূর্ত দৃশ্যমান। আয়ান বাড়ি থেকে বের হতেই ন্যায়রা এসে তাকে জাপটে ধরে কি কি যেন বলতে লাগলো। এই দৃশ্য চক্ষুচর হলো না মৃধার, বুকের মধ্যে তীব্র ব্যথা সঞ্চয় হলো তার। তবুও দেখা ছাড়া আপাতত তার কাছে কোনো অপশন নেই। এদিকে আয়ানের বিরক্তি লাগছে প্রচুর। অন্য সময় হলে এতক্ষণ ন্যায়রাকে কড়া কিছু কথা শুনিয়ে দিত সে, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। কারণ চুপিসারে সেও প্রিয়সীর মায়াভরা মুখের স্নিগ্ধতা দেখতে মিস করেনি। সামনে যতই মেধাকে জেলাস ফিল করানোর জন্য ন্যায়রাকে সায় দিক, কিন্তু অন্তরস্থলে তো শুধুই মৃধার বসবাস। দেখা যাক এই জেলাসির খেলা কে জেতে আর কে হারে। মাথা কি খুব ব্যথা করছে? আমি কি একটু টিপে দেবো তাহলে? আহিবার উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন শুনে আদ্র এক পলক তার দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নিল। তারপর কিছুক্ষণ পরে মৃদু স্বরে বলল, না থাক, কাজের প্রেশার পড়লে আমার এমনই হয়ে থাকে। এটা নিয়ে টেনশনের কিছু নেই, তুমি বরং শুয়ে পড়ো। আদ্রের কথায়
অস্থিরতা যেন দ্বিগুণ বেড়ে গেল আদিবার। লোকটা এমন কেন? কি হতো যদি মাথায় একটু টিপে দিত? নিজের শান্তির জন্য না হোক, তার শান্তির জন্য হলেও তো পারত সম্মতি দিতে। লোকটা কি তাকে একটু বোঝে না? তার বেদনা যে দ্বিগুণ রক্তক্ষরণ হয় আদিবার মনে। কবে বুঝবে এই লোকটা তাকে? আদৌ কি বুঝবে কখনো? মারাত্মক যন্ত্রণা সহ্য করে আদ্র ঘুমানোর চেষ্টা করছে। ঘুমটা ঠিকভাবে হলে মাথার ব্যথাটা অনেকটা কমে যাবে। এদিকে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে ছটপট করছে আহিবা। মনে হচ্ছে পেন আদ্রর নয়, তার হচ্ছে। শত চেষ্টা করেও মনের কোণে শান্তি খুঁজে পাচ্ছে না সে। তীব্র ব্যথার মাঝেও আদ্রর মনে কোণে দেখা মিলল এক চিলতে সুখ। যাই হোক তো, অন্তত তার কষ্টায়িত হচ্ছে। তার যন্ত্রণায় কারোর তো ব্যথা অনুভূতি হচ্ছে। কেউ তো বারবার খেয়াল রাখছে তার, কেউ তো করছে টেক কেয়ার। এত পার মধ্যেও মনে কোণে আরো একটি প্রশ্ন এসে বারবার হানা দিচ্ছে তার। এই অনুভূতি সারা জীবন থাকবে তো এমন, নাকি ভেঙে চুরে চুরমার হয়ে যাবে? আবার পুনরাবৃত্তি ঘটবে না তো সেই ঘটনা? এমন হলে আদ্র একেবারে চিরতরে নিঃশেষ হয়ে যাবে। ড্রেসিং টেবিলে ফুলদানিটা ঠিকঠাক করে গুছিয়ে রাখছিল মেধা। আকাশে প্রচন্ড মেঘ করেছে। মেঘগুলোর রং বেশ রক্তিম। মুরব্বীরা বলেন এমন রক্তরাঙা মেঘ জমলে নাকি ঝড় হওয়ার সম্ভাবনা থাকে। আয়ানের জন্য ভেতরে ভেতরে টেনশনে শেষ হয়ে যাচ্ছে সে। একে তো নায়রার সঙ্গে বেরিয়েছে, তারপর আবার এই আশঙ্কাজনক রাত। টেনশন যেন ক্রমাগত বেড়েই চলেছে তার। বরংবা শুধু ঘড়ি কাটায় চোখ বুলাচ্ছে সে। রাত 11টা নাগাদ ঘরে প্রবেশ করলো আয়ান। নিধার চিন্তার মাত্রায় আয়ান আসতেই কিছুটা কমে গেছে, কিন্তু আয়ানের ভাব লক্ষণ তার কাছে সুবিধা ঠেকছে না। কেমন জানি অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে মেধার পানে। মেধার ভীষণ অস্বস্তি হচ্ছে। আয়ানের চোখের দৃষ্টি শান্ত, ওই শান্ত চোখের মাঝেও লুকিয়ে আছে কিছু চাওয়া। মেধা খুব সহজে আয়ানের দৃষ্টির মানে বিয়ে করে ফেলতে সক্ষম হলো। আয়ান হঠাৎ ধুম করে দরজা লাগিয়ে দিল। দরজার শব্দে মেধার আত্মা কেঁপে ওঠা উপক্রম। দরজা আটকাতেই আয়ান ডুলুডুলু পায়ে একটু একটু করে মেধার দিকে অগ্রসর হচ্ছে। আয়ান হাঁটার গতিবিধি এবং চোখের রক্তবর্ণ ধারণ দেখেই মেধা খুব সহজে বুঝে গেল আয়ান ড্রাঙ্ক। অজানা ভয়ে মেধার বুক দুরুদুরু করছে। মেধার মন বলছে তার এখন এখান থেকে পালানো উচিত, কিন্তু তার পা অবশ হয়ে আছে। বিন্দু মাত্র নড়বার শক্তি তার নেই। আয়ান যখন মেধার খুব কাছাকাছি, প্রায় ঠিক তখনই মেধা প্রবল চেষ্টার পর এক ছুটে পালাতে চাইল সেখান থেকে, কিন্তু তার আগেই আয়ান তাকে আটকে রেখে দিয়েছে নিজের বাহুডোরে। মেধার গলা কাটা মুরগির ন্যায় ছটপট করতেছে আয়ান থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আয়ান সে তো নিজের কাজে অটুট। মেধার ছটপটানি বন্ধ হচ্ছে না দেখে আয়ান বেজায় রাগ হচ্ছে। সে একবার সজোরে ছুঁড়ে মেরে মেধাকে বিছানার উপর ফেলে দিল। তারপর নিজেও চড়ে বসলো মেধার উপর। আয়ান নিজের দুহাত মুষ্টি বন্ধন করে নিয়ে বিছানার সঙ্গে চেপে ধরল মেধার হাত জোড়া। মেধা যেন এবার বাকহারা, সর্বশক্তিহারা। মেধার ছটফটানি বন্ধ হয়ে গেছে মুহূর্তেই। আয়ান সেটা দেখে মৃদু হেসে মেধার কানের কাছে এসে মুখ নিয়ে বলল, গুড গার্ল। তৎক্ষণাৎ আয়ানের মুখ থেকে মাদকের বিশ্রী গন্ধ ভেসে মেধার নাকে গিয়ে ঠেকলো। ওই গন্ধে মেধার বমি হওয়ার উপক্রম। ব্যাস, মেধার ধ্যান ভাঙতেই এটুকুই যথেষ্ট ছিল। কোনো মিষ্টি মধুর উষ্ণ আলিঙ্গনে ঘুমিয়েছিল আহিবা। আজানের ধ্বনি কর্ণপাত হতেই চোখ মেলে তাকালো সে। চোখ খুলতে ভীষণভাবে অবাক হলো সে, সাথে লজ্জাও পেল। আদ্যর বুকের মধ্যে মুখ লুকিয়ে ঘুমিয়ে আছে সে এতক্ষণ। ভাবা যায় এসব? লজ্জায় লাল বেগুনি নীল হতে লাগলো তার মুখশ্রী। সে মনে মনে ভাবল কতটা বেহা হয়ে যাচ্ছে সে দিন দিন। বেহার মতো সে নিশ্চয়ই নিজের থেকে লোকটার কাছে গিয়েছিল, কিন্তু আইবা হয়তো
একটু খেয়াল করলে বুঝতে পারত বেহার সে নয়, আদ্র হয়েছে। কারণ সে আদ্রর কাছে নাই, বরং আদ্র তার জায়গায় এসে তাকে জড়িয়ে ঘুমিয়েছিল। নিজেকে হাজারটা গালাগালি দিতে দিতে বিছানা থেকে নেমে সে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। বিষণ্ণ মন ছোট ছোট পদচার বেলকনি দিয়ে অগ্রসর হচ্ছে মৃধা। শরীরটা ভীষণ খারাপ তার, মাথা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, চোখ জোড়া অসম্ভব ফোলা। হয়তো সারা রাত কান্না করার ফলে এমনটা হয়েছে। আয়ান তাকে এতটা অবিশ্বাস করে এটা সে কখনো ভাবেনি। এই সামান্য কারণে আয়ান তাকে প্রত্যাখ্যান করেছে। সবকিছু না জেনে শুনে এইভাবে অন্যের কথায় নিজের ভালোবাসাটাকে অবিশ্বাস করাটা তার, আর যাই হোক, অন্তত ভালোবাসা বলা চলে না। মৃধা নিজের মনে শপথ করে নিল সে আর কখনো আয়নের কাছে কিছু প্রমাণ করতে চাইবে না। কি হবে প্রমাণ দিয়ে? যে ছেলে ভালোবাসায় বিশ্বাস নেই তাকে কিসের প্রমাণ দেবে মৃধা? এখনো যদি সে আয়নের আয়ত্তে চলাফেরা করে তাহলে নিজের বিবেকের কাছে চরম মাত্রায় পরাজিত হতে হবে তাকে। কিন্তু মৃধা সেটা কখনো করতে পারবে না। গত রাতে আয়ান নেশা করে মৃধাকে সেই ভিডিও সহ সেদিনকার সমস্ত ঘটনা খুলে বলেছে। মৃধা প্রথমে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে ভেবেছিল আয়ান তার সঙ্গে স্বামীর অধিকার ফলাতে চায়। কিন্তু না, সেই মুহূর্তে আয়ান তাকে অবাক করে দিয়ে বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে দেয়। মৃধার হাত জোড়া তখন আয়ানের দু হাতে আবদ্ধ, আর আয়ানের মুখ মৃধার গলার মাঝ বরাবর অবস্থানকৃত। আয়ানের এমন কান্নার মানে মৃধা কিছু বুঝতে পারছিল না। পরক্ষণেই আয়ানকে জিজ্ঞেস করলে সে নেশার ঘরে সবটা স্বীকার করে নেয় মৃধার কাছে। স্বীকার করে নেয় মৃধাকে ঘিরে শুরু থেকেই তার লুকায়িত অনুভূতির কথা এবং বিয়ের দিন ঘটে যাওয়া ঘটনা। তারপর ওইভাবেই মৃধার শরীরের ওপর নিজের সমস্ত ভর ছেড়ে দিয়ে পাড়ি জমায় ঘুম রাজ্যে। মৃধার চোখে ঘুম নেই, সে শুধু একটা কথাই ভাবছে, এত ভালোবাসার পরেও একটা মানুষ কিভাবে পারে এত সহজে অবিশ্বাস করতে, তাও আবার সামান্য একটি ভিডিও ক্লিপের ওপর নির্ভর করে। আইবা মৃধার বেস্ট ফ্রেন্ড হওয়ার সপক্ষে আগে থেকেই মধ্যের সাথে ভালোভাবে সম্পর্ক ছিল। মৃধার মতো আইবাকেও মধ্যর বোন এর মতো ভালোবাসতো। এই বাড়িতে এসে মৃধার সাথে সাথে আইবাকেও সারা জীবনের জন্য একত্রে পেয়ে মধ্য অনেক খুশি হয়েছে। আজ মধ্যর এইচএসসির পরীক্ষার রেজাল্ট বের হবে। মধ্য আপাতত অনেকটা নার্ভাস। সে জানে তার পরীক্ষা ভালো হয়েছে, তবু চিন্তা কিছুতেই কমছে না। আইবা কিচেনে গিয়ে পানি আনতে সেখান থেকে মধ্যকে অস্থির হয়ে পায়চারি করতে দেখে তার কেমন একটা খটকা লাগলো। সে পানির জগটা রেখে মধ্যর কাছে ছুটে এসে বলল, কি হয়েছে ভাই, এভাবে অস্থির হয়ে পায়চারি করছিস কেন? মধ্য ভীতু কণ্ঠে বলল, আরে আহিবা আপু, উফ সরি ভাবি, শোনো না, আজকে আমার রেজাল্ট ঘোষণা হবে, টেনশনে মরে যাচ্ছি আমি। আইবা মধ্যর এক কান টেনে দিয়ে বলল, এত টেনশনের কি আছে বুদ্ধু, আমি জানি তোর রেজাল্ট খুব 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 ভালো হবে। মধ্য আইবাকে জড়িয়ে ধরে বলল, তাই যেন হয় ভাবি। আইবা মধ্যকে জড়িয়ে ধরে বলে, ইনশাল্লাহ হবে। আচ্ছা শোন, বাসার কেউ জানে না তোর যে রেজাল্ট বের হচ্ছে আজকে? না, এখনো কাউকে বলিনি, এই তোমাকে বললাম শুধু। বাড়িতে একবারে রেজাল্ট হাতে পেয়ে জানাবো, তুমি কিন্তু আগে থেকেই কাউকে বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না কাউকে। তারপর আইবা চলে গেল আদ্যসহ বাকি সবাইকে ব্রেকফাস্ট করানোর জন্য ডাকতে। আর এদিকে মধ্য আইবা যেতেই সঙ্গে সঙ্গে ডাইনিং টেবিলে লাফ দিয়ে বসে পড়েছে। টেনশনে কি করছে না করছে সে নিজেও বুঝতে পারছে না। হই উল্ল শব্দে রুম থেকে বের হতে নেয় মৃধা। ঠিক তখনই আয়নের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয় সে, কিন্তু পড়ার আগেই আয়ান তাকে নিজের বক্ষস্থলে আবদ্ধ করে নেয়। মৃধার ঘটনাটা বুঝতে কিছুক্ষণ সময় লাগে। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে নিয়ে মৃধা আয়নকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। তারপর গটগট করে হেঁটে বাইরে চলে যায়। ঘটনায় আকস্মিকতায় আয়ন হতবম্ব। উপকার করলো অথচ ধন্যবাদ এর বদলে রাগ দেখাতে হলো কেন? মৃধার আচরণে সকাল থেকে ভয়াবহ পরিবর্তন লক্ষ্য করেছে সে।
কিন্তু এই পরিবর্তনের কারণ তার অজানা। নিচে নেমে পুরো ঘটনা নিজের মস্তিষ্কে আয়ত্ত করে নিয়ে মেধার আনন্দ আর দেখে কে মধ্য এইচএসসিতে প্লাস পেয়েছে। এই খবর পেয়ে বাড়ি শুদ্ধ সবাই খুব খুশি। আইবা তো খুশিতে লাফাইয়ে উঠে মধ্যকে বলছে, কি বলেছিলাম না তোর রেজাল্ট ভালোই হবে। এদিকে আফরোজ চৌধুরী বলে দিয়েছে মধ্যের ভালো রেজাল্টের জন্য বাড়িতে বড় করে সেলিব্রেশন হবে। কিন্তু মধ্য এই প্রস্তাব ঘোর আপত্তি জানিয়েছে। সে বলেছে সেই টাকা এতিম খান সহ বিভিন্ন বৃদ্ধাশ্রমে বিতাড়িত করে দিতে, তাহলে অন্তত এতিম এবং বৃদ্ধ মানুষগুলো তার জন্য দোয়া করবে। সেই দোয়া সে আরো অনেক দূর যেতে পারবে। মধ্যে এমন সিদ্ধান্তে আলুৎপুত সবাই। সবার ছোট হয়েও তার মধ্যে কি সুন্দর স্বচ্ছ চিন্তাধারা। এইসব চিন্তার সঞ্চয় হয়তো সেই ছোট্ট কুড়ে ঘরেই জীবন থেকে হয়েছে। আয়েশ চৌধুরী ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলেন, আমার ছেলেটা সত্যি সত্যি অনেক বড় হয়ে গেছে। দোয়া করি এমন চিন্তাধারা তোমার মস্তিষ্কে সারা জীবন অব্যাহত থাকুক। গরিবদের কথা চিন্তা করে যেজন, তার কথা স্বয়ং আল্লাহ তাআলা চিন্তা করেন। তোমার এমন বিবেচনা বোধ দেখে আমি সত্যি ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত। আয়েশা চৌধুরীর কথাই সবাই সায় দিল। তবুও একদম কিছু হবে না সেটা হয় না। আদ্র বলল, আজ রাতে খাওয়া দাওয়ার মেনুটা কিছুটা চেঞ্জ করা হবে। আপাতত এটাকে আমার সেলিব্রেশন বলে ধরে নিতে পারি। আদ্রর প্রস্তাবে সবাই রাজি। আয়েশা চৌধুরী আর আইবা বলল তারা দুজন নিজেদের হাতে রান্না করে মধ্যকে খাওয়াবে। তাদের সঙ্গে সায় জানিয়ে মিধা বলেছে সে মধ্যের পছন্দের একটা কেক তৈরি করবে। আয়ান বলেছে তার তরফ থেকে গিফট আসছে রাতে। সবাই সিদ্ধান্তে ভিত্তিতে কার্যক্রম শুরু হয়ে গেল। যত আনন্দের পরিবেশ হোক না কেন, আয়ানের মনটা খারাপ। মিধা তাকে ক্রমাগত ইগনোর করছে, কিন্তু কেন? এতদিন তো মেধা এমন করেনি, তাহলে আজ কেন এমন করছে? তার দিকে একটিবার ফিরে অব্দি তাকাচ্ছে না। তার মনটা ভীষণ ছটপট করছে। ইতিমধ্যে সে অনেকবার চেষ্টা করেছে মেধার সঙ্গে কথা বলার, কিন্তু ফলাফল শূন্য। ইয়া বড় একটা কেক নিয়ে হাজির মিধা। সকালে কেকটা খুব প্রশংসা করেছে। এদিকে আইবা মধ্যের জন্য তৈরি করেছে কিছু পদের পিঠা, মিষ্টি। আয়েশা চৌধুরী ছেলের পছন্দের সমস্ত খাবারের পদ আর সেই সঙ্গে পায়েস রেঁধেছেন। আয়ান আর আদ্র গিফট নিয়ে হাজির হয়েছে। তাদের একমাত্র ছোট ভাইয়ের সেলিব্রেশন বলে কথা, তবে সবার খাবার ঘরোয়া পদ্ধতিতে তৈরি। এই সেলিব্রেশন মূল আকর্ষণ একটাই, সবকিছু তৈরি। ঠিক কেক কাটার জন্য প্রস্তুত মধ্য। মিথ্যা পাশে দাঁড়িয়ে মিথ্যার তৈরি কেকটা কাটতে চলেছে মধ্য। সবে মাত্র মোমবাতিগুলো নিভিয়েছে সে। তারপর যখন কেকটা ছুরি চালাতে যাবে, ঠিক সেই সময় কেউ আয়ান বলে জোরে ডেকে উঠে। সবার দৃষ্টি মুহূর্তে চলে যায় সদর দরজা। আগমনে বিরক্তি রেশ উপস্থিত সবার মুখে। আয়ানও মনে মনে ভীষণ বিরক্তি, কিন্তু মুখে প্রকাশ করছে না। সবাইকে স্তব্ধ দেখে নায়রা প্রশ্ন করলো, কি হলো? এইভাবে চুপ মেরে গেলি কেন সবাই? আর এখানে আমাকে বাদ দিয়ে কিসের সেলিব্রেশন হচ্ছে শুনি? আয়ান হেসে জবাব দিল, আজ আমাদের মুগ্ধের রেজাল্ট বেরিয়েছে। মাশাআল্লাহ, ভাই আমার খুব ভালো রেজাল্ট করেছে, সেটারই ছোট্ট সেলিব্রেশন হচ্ছে আর কি। তাই বলে আমাকে বাদ দিয়ে? দিস ইজ নট ফেয়ার। আয়ান, ওকে সরি, এবার আয় তো, লেট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ আসছি। অনিচ্ছা সত্ত্বেও সবাই নায়রাকে এই খুশি মুহূর্তে সামিল করতে বাধ্য হলো। সব থেকে বেশি যার নায়রার প্রতি অনীহা সে আর কেউ নয়, সে হলো আমাদের মেধা। তার অবশ্য সবচেয়ে বড় কারণ হলো নায়রা গিয়েই আয়নের সঙ্গে চিপকে দাঁড়িয়েছে। কি দরকার আছে অন্যের বরের সাথে এত ঘেঁষাঘেঁষি করার? নিজে একটা বর তৈরি করে তার সঙ্গে চিপকে থাক না। কে মানা করেছে তোকে? ডাইনি একটা, রাক্ষসী, আমার বরটাকে হজম করার ধান্দা। এমনও হাজারটা গালাগালি মনে মনে নায়রাকে উদ্দেশ্য ছুড়ে দিচ্ছে মেধা। কেক কেটে সবাইকে কেক খাওয়ানোর পালা শেষ। সবাই মেধার তৈরি কেকের অনেক প্রশংসা করছে, শুধু আড়ালে মুখ ভেঙচি কেটেছে নায়রা। তার মতে কেকটা খুবই চিপ হয়েছে, আরো স্ট্যান্ডার্ড হওয়া উচিত ছিল। সবাই মিলে এখন আড্ডা দিচ্ছে ড্রয়িং রুমে। নায়রা এখনো আয়ানের
পাশ ঘেঁষে চিপকে আছে। মৃধা ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আইবা নায়রাকে সেইভাবে চেনে না, তবু তার কাছে ওকে কেমন অসহ্য লাগছে। তার মনে হচ্ছে মেয়েটা একটু বেশি বেহা, নয়তো অন্যের বরের কোলে ঘেঁষে বসার কি আছে। মনের সন্দেহ মনে রেখে দিয়ে আড্ডায় মন দিল সে। সবাই মিলে আয়ানকে চেপে ধরেছে একটা গান গাওয়ার জন্য। অবশেষে সবাই রিকোয়েস্টে আয়ান সুর তুলেছে গিটারে। রুমের চারপাশে নিস্তব্ধতা, মাঝখানে গিটারে টুং টাং আওয়াজ। যতবার গিটারের আওয়াজ উঠছে ঠিক ততবার মৃধার বক্ষ স্তরে কেঁপে কেঁপে উঠছে। পরমবার মনে হচ্ছে এই গিটারের সুর শুধু তার নামে উঠেছে। সত্যি কি তাই? এক ভিলেন মুভির বাঞ্জারা গানটি গাইলো আয়ান। পুরোটা সময় আয়ান শুধু মেধার চোখে নিজের দৃষ্টি আবদ্ধ রেখেছিল। দুজন কেমন একটা ঘোরে ডুবেছিল সেই সময়। এই দৃশ্য দেখে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল নায়রার হৃদয়। করতালের আওয়াজে ধ্যানভঙ্গ হয় আয়ানের। মেধাও এতক্ষণ তার দৃষ্টি সরিয়ে নিয়েছে। সবাই আয়ানের গানে প্রশংসায় পঞ্চমুখ, শুধু নিস্তব্ধ মেধা। মেধাকে চুপ থাকতে দেখে মধ্য বলল, কি হলো আপনি? আমার ভাইয়ের গানটা কেমন লেগেছে বলো বলো। মেধা অপ্রস্তুত হয়ে বলল, কি বলবো, ভালোই ছিল নিশ্চয়ই। আয়ান সহ সকলেই হতাশ হলো মেধার জবাবে। পরিস্থিতি অন্যরকম দেখে মেধা দ্রুত সেখান থেকে কেটে পড়ল। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় কাঁধ বাঁকা করে নায়রার দিকে দৃষ্টি স্থাপন করে কটু কথা শোনাতে ভুলল না সে। তারপর আবার দ্রুত পায়ে হেঁটে চলে গেল নিজ রুমে। ভয়ঙ্কর রেগে আছে মেধা, যেন তার রাগ আগুনে সকলে ভস্মীভূত হয়ে যাবে এমন। আয়ান তার থেকে কিছুটা দূরত্ব অবলম্বন করে আছে, কারণ এই মুহূর্তে মেধার হাতে কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। আয়ান কয়েকবার মেধাকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু ফলাফল শূন্য। আয়ান কিছুতেই বুঝতে পারছে না মেধা কেন এমন করছে। অবশেষে আয়ান নিজেকে ধাতস্থ করে ধীরে ধীরে মেধার নিকটে পৌঁছালো। তারপর পিছন থেকে মেধার এক হাত ঘুরিয়ে এনে তাকে বক্ষস্থলে মিশিয়ে নিল। হঠাৎ আক্রমণে মেধা খানিকটা শান্ত হলো। অনেকক্ষণ ভাঙচুরের ফলে এমনিতেই সে ক্লান্ত ছিল, তাই আয়ানের তেমন একটা কষ্ট হয়নি তাকে বসে আনতে। আয়ান মেধাকে বুকে শক্ত করে চেপে ধরে বলল, কি প্রবলেম কি তোমার? এমন করছো কেন? পাগল হয়ে গেলে নাকি? সকাল থেকে দেখছি আমাকে ইগনোর করছো, এখন আবার এমন পাগলামি? এসবের মানে কি মৃধা? মেধার রাগ যেন আয়ানের কথায় আরো দ্বিগুণ বেড়ে গেল। সে জোরে আয়ানের বুক বরাবর হাত দিয়ে ধাক্কা মারল। আয়ান কিছুটা ছিটকে দূরে গেল। মেধা আয়ানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে কর্কশ কণ্ঠে বলল, নাটক হচ্ছে তাই না? তুই কিছুই জানিস না? এত সব কাণ্ড করে এখন নিজে কিছুই জানিস না? যারা আমার ক্ষতি করতে চায় তাদের সঙ্গে সারাদিন ঢলাঢলি করে বেড়াবে, আর দিন শেষে আমাকে এসে বলবে কি হয়েছে, তুই কেন এসেছিস এখানে? যা না, তোর এই নায়রা ডাইনের কাছে যা। পিতনি শাকচুন্নি একটা, আমার সবে করে ওটা সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগে আছে, আর তুই আমার বর হয়ে কিনা সর্বক্ষণ ওই ডাইনিকে সঙ্গ দিস। আজ তোর একদিন কি আমার একদিন। এই মৃধাকে যতটা নরম মনে ভাবছিস, এই মৃধা ঠিক ততটাই কঠিন। আজ দেখাবো তোকে মজা কাকে বলে। ঘরে বউ রেখে অন্য নারীর সঙ্গে ঘেঁষাঘেঁষি, তা আবার বউকে দেখিয়ে দেখিয়ে। দাঁড়া, তোর হচ্ছে আজকে। কথা শেষ করে মেধা একটা ফুলদানি হাতে তুলে নেয় আয়নের গায়ে ছোড়ার উদ্দেশ্যে। আয়নের চক্ষু চড়ক গাছ। একে তো মেধা তাকে তুই তুকারি করছে, তার উপর আবার ট্রিট দিচ্ছে, এখন আবার মারতেও আসছে। আয়ান দ্রুত হেঁটে এসে মেধা হাত থেকে ফুলদানিটি নিয়ে নিল। এতপর বলল, এইসব কি বলছো তুমি মৃধা? আমাকে তুই তুকারি করছো কেন? তুমি নিশ্চয়ই সত্যি সত্যি পাগল হয়ে গেছো। আর ন্যায়রা তোমার ক্ষতি কেন করতে যাবে? তুমি শুধু শুধুই ওকে ভুল বুঝছো। তাই না? আমি ভুল বুঝছি, আর তুই তো খুব সঠিক বুঝছিস। তা কিভাবে বললে বিশ্বাস করবি তুই যে তোর নাইরা আমার ক্ষতি চাইছে? গত রাতে মাতাল হয়ে সবই তো স্বীকার করে নিয়েছিস আমার কাছে। তাহলে এখন সব নাটক বাদ দে। তুই নাকি আমায় ভালোবাসিস। তা কেমন ভালোবাসি রে তোর, যে সামান্য একটা 2 সেকেন্ডের ভিডিও দেখে আমাকে অবিশ্বাস করলি? আমি কি তোকে বলেছিলাম
আমি নয়নকে ভালোবাসি, আর না ওই ভিডিওতে আমি নয়নকে ভালোবাসি বলেছিলাম? কোনটা বল? শুধু হাত ধরা দেখেই বুঝে নিলি আমি নয়নকে ভালোবাসি? অদ্ভুত। আয়ান প্রশ্নোত্তর দৃষ্টি নিয়ে বলল, তাহলে নয়ন কেন তোমার হাত ধরেছিল? ওই যে ষড়যন্ত্র করে আমাদের আলাদা করার জন্য এমনটা করেছি নায়রা আর নয়ন। আমি সবকিছু ওদের কাছ থেকে জেনে নিয়েছি। কিভাবে? তারপর মেধা আয়ানকে সবকিছু খুলে বলল। দুয়ে দুয়ে চার। আয়ান বুঝতে পারলো আসলে মেধা ঠিকই বলছে। আয়ান মেধাকে বলল, আচ্ছা, আমারও একটা সন্দেহ ছিল, কিন্তু সেটা পুরোপুরি শিওর ছিলাম না। তবে এখন আমি পুরো কনফিডেন্ট। কিন্তু আমাদের ওদেরকে ধরতে হবে, নয়তো ওরা কিছুতেই ধরা দিবে না। সেটা আমি জানি, এই জন্যই তো এতদিন সব জেনেও কিছু করতে পারছিলাম না। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা দুজন একটা প্ল্যান তৈরি করি, যেটার মাধ্যমে খুব সহজে ওদের ধরতে পারবো। করাই যায়, তবে খুব একটা সহজ ব্যাপার নয় কিন্তু। খুব কঠিনও নয়, তুমি সাথে থাকলে সব অসম্ভবকে সম্ভব করতে প্রস্তুত আমি। ঢং। ব্যালকনিতে থাকা গোলাপ গাছে আজ লাল রাঙা গোলাপের দেখা মিলছে। সেই গোলাপ খুব সত্যপনে ছুঁয়ে দিচ্ছে আহিবা। এই গোলাপ গাছটি আদ্য লাগিয়েছে। শুধু গোলাপ নয়, আরো নানা রকমের ফুলের গাছ দিয়ে ডেকোরেট করা তার বেলকনিটা। আহিবা কোমল হাতের ছোঁয়ায় আদ্যর গাছগুলো আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। আহিবা ফুলগুলোর সঙ্গে আপন মনে খেলা করছে। হঠাৎ পেছন থেকে রাজবাড়ি কণ্ঠস্বর কানে বাজতে কেঁপে উঠল সে। আমার কাছে হাত দেওয়ার সাহস কি করে হলো তোমার? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আহিবা ভয়ে জমে গেছে, যেন নত্য ভুলে গেছে সে। আহিবা দুহাত কসলাচ্ছে অবিরত। সে এখনো ঠায় দাঁড়িয়ে আছে ওই স্থানে। এদিকে আদ্য আহিবার অবস্থা দেখে হো হো করে শব্দ করে হাসতে শুরু করলো, যেন কোনো জোকার দাঁড়িয়ে গেম শো করছে তার সামনে। আহিবা আদ্যর এমন হঠাৎ আচরণে বেশ হতভম্ব। এটা কেমন হলো? রাগ দেখিয়ে আবার সঙ্গে সঙ্গে হাসতে শুরু করলো কেন? লোকটা কি পাগল টাগল হলো নাকি? আহিবা ভয়টা দমিয়ে বলল, কি হয়েছে? এভাবে কেন হাসছেন? পাগল হলেন নাকি? আদ্র কিঞ্চিত হাসি থামিয়ে বলল, পাগল এখন হয়নি, তবে তোমার মতো বউ থাকলে পাগল হওয়া সুনিশ্চিত। আহিবার অধৈর্যরা গোল করে বলল, কেন? কি করেছি আমি? আবার কি বলছো? কি করছো? অনেক বড় অপরাধ করছো তুমি। সব থেকে বড় অপরাধ করেছো অন্যায়ের প্রতিবাদ না করে, ভয় নিজেকে গুটিয়ে দিয়ে। আমি তোমার বর, সেই হিসাবে তোমার সম্পূর্ণ রাইট আছে আমার জিনিসে হাত দেওয়ার। তো আমি যখন তোমাকে ধমক দিলাম তখন তোমার অবশ্যই উচিত ছিল প্রতিবাদ করার, কিন্তু তুমি কি করলে? ভয়ে ছিটিয়ে গেলে। এমন করলে চলবে না মিসেস আদ্র চৌধুরী, আপনাকে আর শক্ত হতে হবে, বুঝতে পেরেছেন? এরপর আদ্র আহিবার নাক ধরে একটা টান দিয়ে ঘরের মধ্যে চলে যেতে নিল। কি মনে করে আবার একবার পিছন ফিরে আহিবাকে উদ্দেশ্য করে বলল, বাই দ্য ওয়ে, নার্ভাসনেসে তোমাকে দারুণ মানায়, একদম রসগোল্লা টাইপ। এক কামড়ে খেয়ে নিতে ইচ্ছে হয়। আদ্র আর দাঁড়ালো না, দ্রুত স্থান ত্যাগ করলো। এদিকে আহিবা আদ্রর কথায় পুরো টাসকি খেয়ে বসে আছে। এই প্রথম আদ্রের মুখে এমন কিছু শুনলো সে। লজ্জায় মনের মধ্যে লাড্ডু ফুটছে তার। ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে মধ্য। আজ থেকে তার নতুন জীবনের পথ চলা শুরু। খুব ইচ্ছে ছিল ভার্সিটিতে পড়ার, কিন্তু সেটা সে কখনো পূরণ হবে ভাবতেই পারেনি সে। আজ নিজের স্বপ্ন পূরণের দোরগোড়ায় এসে নিজেকে অধীর সুখে সুখে মনে হচ্ছে তার। ভালো রেজাল্ট সুবাদে তার স্বপ্ন আজ পূরণের পথে। হঠাৎ পেছন থেকে কোনো মেয়েলি কণ্ঠস্বরে ধ্যান ভাঙে মধ্যর। এক্সকিউজ মি, এভাবে গেট আটকে দাঁড়িয়ে আছেন কেন? সবাই তো ভেতরে যাবে নাকি? মধ্য পেছন ফিরে দেখে তার সামনে এক অপরূপা মায়াপরী দাঁড়িয়ে আছে। মধ্য একধানে তাকিয়ে দেখছে সেই মেয়েটিকে। মেয়েটি মধ্যের এমন হ্যাবলাকান্ত দৃষ্টি দেখে সীমাহীন বিরক্তি নিয়ে বলল, ও হ্যালো, কথা বুঝতে পারছি না নাকি? গেট থেকে সরে দাঁড়ান, সবাই ওয়েট করছে। মধ্য মেয়েটির পিছনে চেয়ে দেখে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। মধ্য কিছুটা লজ্জিত হলো। সে মাথা নিচু করে সরি বলে দ্রুত পাশে সে সরে গেল। মেয়েটি সহ সবাই তখন ভেতরে ঢুকে গেল। সবাই ভেতরে প্রবেশ করলে মধ্য ভেতরে যায়।
কলেজ ক্যাম্পাসে হাঁটছে আর পরংবার ওই মেয়েটির কথা মনে পড়ছে মধ্যর। এমন মেয়ে সে আগে কখনো দেখেনি। অপূর্ব মায়া ভরা তার দৃষ্টি, না চাইতেও তার চোখের সামনে শুধু সেই মেয়েটির মুখ ভেসে উঠছে। কিন্তু কোথায় সেই মেয়েটি? আর দেখা মেলেনি তার। আনমনে ক্লাসরুমে গিয়ে বেঞ্চিতে বসে পড়ে সে। আশেপাশে দৃষ্টি নেই তার, জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। যদি আবার সেই মেয়েটির দেখা মেলে সেই আশায়। অফিসে এসে আয়ান আর মৃধা যথেষ্ট দূরে দূরে থাকছে। এর একমাত্র কারণ হলো নয়ন নায়রার মনের ভ্রান্ত ধারণা সৃষ্টি করার। ওরা যত দূরে থাকবে শত্রুরা তত খুশি হবে এবং মনে করবে তাদের প্ল্যান সাকসেস। আর তখনই তারা হাল ছেড়ে দেবে এবং সেই সুযোগে তখন ওরা আক্রমণ করবে। আজ ওদের অফিসে একটা জরুরি মিটিং আছে। মিটিংটির জন্য ওদের অফিস থেকে বাইরে যেতে হবে, কারণ মিটিংটি হবে রেস্টুরেন্টে। বাইরে কোম্পানির সঙ্গে মিটিং করে তারপর কিছু খাওয়া দাওয়া করে মিটিং শেষ করবে। আয়নের বিয়ে এখনো নায়রাই আছে, সেই সুবাদে ওর সঙ্গে নায়রাও যাবে। আয়ান মৃধাকে সঙ্গে নিতে চাইলে নায়রা তা ঘোর আপত্তি করে। এইটা কেমন কথা আয়ান? মানছি মৃধা তোর বউ, তাই বলে কি তুই অফিসের নিয়ম ভঙ্গ করবি? মৃধা যে পদে আছে সেখান থেকে সে কিছুতেই মিটিং অ্যাটেন্ড করতে পারবে না। এটা অনধিকার চর্চা করা নয় কি আয়ান? আয়ান রেগে গেল ভীষণ। সে চোখ মুখ ফুলিয়ে বলল, সেটা তোর থেকে জানতে হবে না মাই। তুই তোর চরকায় তেল দে। মৃধা এভাবে এই কোম্পানিতে চাকরি করুক সেটা আমরা কেউ চাইনি। আফটার অল সেও আমাদের বিজনেসের অংশীদার, কিন্তু তাকে বোঝানো অসাধ্য, তাই আমরা বাধ্য হয়েই এটা মেনে নিয়েছি। তুই বরং এই বিষয়ে কথা না বললেই বেটার হয়। আশা করি তুই বুঝতে পেরেছিস। নায়রা আয়নের কথা শুনে চরম অবাক হলো। এত তাড়াতাড়ি মৃধার জন্য আয়নের দরদ দেখে সে প্রচন্ড জিলাস হলো। সেই সঙ্গে সে কিছু বুঝতে পারছে না আয়ান কি করে মেধাকে সাপোর্ট করছে। তারা যেটা করছে তারপর তো মেধা আয়ানের সহ্য করার কথা নয়। সে মনে মনে ভীষণ চিন্তিত হলো। এদিকে মেধা বাইরে থেকে ওদের দুজনের সব কথাই শুনলো। আয়ানের প্রতি সে ভীষণ খুশি। আয়ান তার হয়ে নায়রাকে এতগুলো কথা শুনিয়েছে, এটা ভাবতেই অন্যরকম ভালো লাগা কাজ করছে তার মনে। সেই সাথে সে ভাবছে অন্য কিছু। এইভাবে আর নয়, সেও এবার থেকে তার সমস্ত অধিকার বুঝে নেবে। ঘর এবং বাইরে যেটা তার সেটা সে আদায় করেই নেবে। এক্সকিউজ মি, স্যার এসেছে, উঠে দাঁড়াও। সেই একই সুমিষ্টি কণ্ঠস্বর। অস্থিরতার ছেদ ঘটে মধ্যে। পেছন ফিরে তাকিয়ে দেখে সেই কাঙ্ক্ষিত মুখশ্রী তার পানে চেয়ে আছে। মধ্যেও চেয়ে আছে তার দিকে অপলক ভাবে। মেয়েটি পুরো কুকছে প্রশ্ন ছুড়ল, কি হলো? কি দেখছো এভাবে? সামনে দেখো, স্যার এসেছেন। মুগ্ধ থতমত খেয়ে বলে, ও হ্যাঁ হ্যাঁ। তারপর দুজনেই ক্লাসে মন দেয়। মুগ্ধ শুধু ভাবছে এই মেয়েটা কখন তার পাশে এসে বসলো। একে একে সবাই পরিচয় দিচ্ছে তাদের ক্লাস টিচার মনিরুল ইসলাম স্যারকে। আজকে তাদের প্রথম ক্লাস ভার্সিটি, এর জন্য পরিচয় পর্ব খুব জরুরি। অনেকের পরে এবার এলো মধ্যর পালা। সে তড়িঘড়ি করে বলে দিল তার নাম মধ্য খান। এবার সে অপেক্ষায় আছে তার পাশের মেয়েটির নাম জানবার জন্য। স্যার মেয়েটির নাম জিজ্ঞেস করতেই সে খুব নমনীয় ভাবে বলল তার নাম মুনিরা মৌ। তারপর পর্যায়ক্রমিক ভাবে সবার পরিচয় নিয়ে স্যার ক্লাস শুরু করলেন। এদিকে ক্লাস ফাঁকা ফাঁকে মৌর দিকে বারংবার দৃষ্টি পড়ছে মধ্যর। মৌ নামটি মস্তিষ্কে গভীরভাবে রেখাপাত করেছে তার। বেলা 12টায় অফিস থেকে সবাই বের হলো মিটিং এর উদ্দেশ্যে। আজ মৃধা একটি কাঁচা হলুদের সঙ্গে কালো মিক্স শাড়ি পরেছে। মূলত মায়ের কথাটাই বাধ্য হয়ে তার শাড়ি পরা। তার মা বলেছে বিয়ের পর মেয়েদের শাড়ি পরা উচিত, বাড়িতে না হলে অন্তত বাইরে বের হলে যেন শাড়ি পরে। এর জন্য মেধা আজ শাড়ি পরে অফিসে এসেছে। আয়নের দৃষ্টি কোথাও একটা বারংবার মেধাকে পর্যবেক্ষণ করছে। তার মনে অন্য কিছু আবদার করছে বারংবার। মিটিং এ যাওয়ার সময় গাড়িতে উঠতে গিয়ে ঘটলো এক ঘটনা। আয়ন সিটে বসেছিল আর আয়নের পাশে নায়রা বসবে বলে ডিরেক্ট প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় মৃধা এসে আয়নের পাশে বসে পড়ল।
নায়রা মৃধার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকায়। মৃধা ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের কাজে মন দেয়। আয়ানও অনেক বেশি খুশি হয় মেধার এমন কাজে। গাড়ি এসে থামলো রেস্টুরেন্টের সামনে। একে একে সবাই নেমে গেল গাড়ি থেকে। তারপর সকলে রেস্টুরেন্টে পঞ্চম তলায় উঠলো। সেখানে আগে থেকেই তাদের ডিলার কোম্পানি অপেক্ষা করছিল। তাদের এই ডিলটা এক বিদেশি কোম্পানির সঙ্গে। বিদেশ থেকে 3 জন ওনার এসেছে। তারা আয়ানদের কোম্পানি থেকে পোশাক তাদের দেশে রপ্তানি করতে চায়। এই ডিলটা হলে আয়ানদের জন্য অনেক বড় বেনিফিট হবে। সবাই বিদেশি লোকগুলোর সঙ্গে সাক্ষাৎ করে নিল। তারপর তারা নানা রকম আলাপ আলোচনার মধ্যে দিয়ে ডিলটি সম্পূর্ণ করলো। বিদেশি ডিলারদের মধ্যে একজন ছিল একটু অল্প বয়সী। সেই লোকের দৃষ্টি শুরু থেকে কাজের দিকে কম, কিন্তু মেধার দিকে বেশি। এই ব্যাপারটা সবার দৃষ্টি অগোচর হলেও এড়ায়নি আয়ানের দৃষ্টিতে। সেই ব্যাপারটা বারংবার লক্ষ্য করেছে। ডিল যখন কনফার্ম, তখন সেই অল্প বয়সী লোকটি বলে উঠল, We have a condition. We are willing to make a deal if we meet that. আয়ান আদ্য সহ সবাই কৌতূহলী হয়ে উঠল। সবকিছু ঠিকঠাক, তারপরে আবার কিসের শর্ত? আয়ান হাসি মুখে জবাব দেয়, হোয়াট আর দ্য কন্ডিশনস? উই আর রেডি টু লিসেন। বিদেশি লোকগুলো তখন এক অমায়িক হাসি দিল, যেন তারা আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। কিঞ্চিত হাসি থামিয়ে সেই অল্প বয়স্ক লোকটি মেধার দিকে ইশারা করে বললেন, She is very beautiful and sexy. We want him for one night. লোকটার কথা শেষ হতে দেরি তো আয়ান তাকে আক্রমণ করতে দেরি নেই। ওরা ধুরা কিল ঘুষি মারতেই আছে আয়ান লোকটিকে। আদ্র ভীষণ লেগে গেছে। সে উঠে বাকি দুজনকে টার্গেট করছে। এদিকে লোকগুলো দিশেহারা হয়ে তাকে বারংবার বলছে, What are you doing? We made a mistake. Please leave us. Please stop. কে শোনে কার কথা? আয়ান তো মনে হচ্ছে যেন পাগল হয়ে গেছে। আদ্রকেও থামানো যাচ্ছে না। লোকগুলো প্রায় আধমরা হয়ে গেছে মার খেয়ে। এদিকে রেস্টুরেন্টের ম্যানেজার বাধ্য হয়ে পুলিশকে ফোন দিয়েছে। মেধা কি করবে কিছু ভেবে না পেয়ে অবশেষে আফরোজ চৌধুরীকে ফোন করে দ্রুত এখানে আসতে বলছে। নায়রা সুযোগ বুঝে আগেই পালিয়েছে। উই ক্যান বি ফ্রেন্ডস। মো কিছু সময় চেয়ে রইল মধ্যর দিকে। শেষ আবার সবার সঙ্গে বন্ধুত্ব করে না। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়, সবকিছু তাকে ভেবেচিন্তে করতে হয়। বলা তো যায় না, যদি এক কদম ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে তার পরিস্থিতি হয়তো তার বোনের মতো হবে। এই সমাজ বড় নিষ্ঠুর। এই সমাজের মেয়েদের জীবন বড়ই কঠিন। মধ্যকে পর্যবেক্ষণ করে কেন জানি খুব করে তাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে মোর। অনিচ্ছা সত্ত্বেও আপন ইচ্ছে মুখ তার মুখ ফসকে বেরিয়ে গেল। অবশ্যই, কেন নয়? মধ্য এই উত্তরটার জন্য অপেক্ষা ছিল। মধ্য ভীষণ খুশি হলো। সে অধৈর্যরা প্রসারিত করে বলল, থ্যাঙ্কস। মোয়ের উষ্ঠে মৃদু হাসির রেখা। সে ছোট্ট করে বলল, এতপর দুজনে টুকটাক কথা বলতে বলতে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। 10 মিনিটের মধ্যে রেস্টুরেন্টে পৌঁছে গেল আফরোজ চৌধুরী। তার সঙ্গে সঙ্গে পুলিশও এসে হাজির। আফরোজ চৌধুরীকে দেখতেই পুলিশের টিম সকলে তাকে সালাম জানালো। তিনি গিয়ে আদ্র আর আয়ানের হাত থেকে সেই লোকগুলোকে ছাড়িয়ে পুলিশের হাতে তুলে দিলেন। আদ্র আর আয়ান তবুও শান্ত হতে পারছে না। আয়ান তো ছুটে গিয়ে আবারও কয়েকটা কিল ঘুষি দিয়ে দিয়েছে। আফরোজ চৌধুরী অনেক কষ্টে ওদের ওখান থেকে বাড়ি পাঠিয়ে দিলে। তারপর নিজে গিয়ে পুলিশের সঙ্গে কথা বললেন। অফিসার, বুঝতে পারছেন এদের অপরাধটা ঠিক কি? ওরা ভুলেই গিয়েছিল এটা বাংলাদেশ। ওদের দেশের মতো এখানে মেয়েদের শরীর বিক্রির মাধ্যমেই ডিল পাস হয় না। এখানে নারীদের যথেষ্ট সম্মান দেওয়া হয়। মৃধা আমার নাতনি বলে বলছি না, ওর জায়গায় অন্য কেউ হলেও আমি এদের বিরুদ্ধে একই সিদ্ধান্ত নিতাম। আপনি ওদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। অফিসার আফরোজ চৌধুরীকে আশ্বস্ত করে বললেন, জি স্যার, আপনি চিন্তা করবেন না, এদেরকে আমি দেখে নিচ্ছি। তবে এদের তো
আগে হসপিটালে নিতে হবে। আপনারা নাতিরা এদের যা অবস্থা করেছেন তাতে তো রিস্ক আছে। কোর্টে চালান দেওয়ার আগে কোনো কিছু হয়ে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। যেটা ভালো বোঝেন করেন। এতপর পুলিশ চলে গেল শয়তানগুলোকে নিয়ে। আর আফরোজ চৌধুরী রেস্টুরেন্টে কি কি ক্ষতি হয়েছে তা জেনে নিয়ে সেই রূপ ক্ষতিপূরণ দিয়ে নিজেও চলে যান বাড়িতে। বাড়িতে আসতে সবাই ওদের দেখে ভীষণ অস্থির হয়ে পড়ল। ধস্তাধস্তির সময় আদ্যের হাত অনেকটা কেটে গেছে, আর আয়নের ঠোঁটের কোণে গলায় কেটে গেছে। গাইতে মৃধা বারবার এটা খেয়াল করেছে, কিন্তু ওদের যে পরিমাণ রেগে থাকতে দেখেছে তাতে করে কিছু বলার সাহস করে উঠতে পারেনি। আয়শা চৌধুরী ওদের এই অবস্থা দেখে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? এই অবস্থা কি করে হলো? আদ্র আর আয়ন ছোট্ট করে উত্তর দিল, কিছু হয়নি। এতপর দুজনে ওপরে চলে গেল। ওরা চলে যেতে মৃধাকে সবাই মিলে চেপে ধরলো। অজ্ঞাতা মৃধা তখন সবাইকে পুরো ঘটনা খুলে বলল। ঘটনা বলা শেষ হলে মৃধা আইবাকে আদ্রকে শান্ত করতে পাঠিয়ে দিল, আর নিজেও চলে গেল আয়ানের কাছে। সায়ান নিয়ে সবে মাত্র বের হয়েছে আয়ান। চোখ জোড়া অসম্ভব লাল রঙের আবৃতি হয়ে আছে তার। হয়তো ভেতরকার রাগটা এখনো দমন করতে পারেনি। ঠোঁটের কোণে কাটা জায়গায় রক্ত জমাট বেঁধে আছে আয়নের। টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে আয়নায় গিয়ে দাঁড়ায় সে। আয়নার মধ্যে মৃধার মুখশ্রী দৃশ্যমান। আয়ন সেদিকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আলতো স্বরে বলল, কি হয়েছে, কিছু বলবে? মৃধা আমতা আমতা করে বলে, আপনার ঠোঁট আর গলায়। মৃধার কথা অসম্পূর্ণ। আয়নের দৃষ্টি শীতল। সে ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় মৃধার সামনে। এতপর ভ্রুকুঁকসে বলল, তো? মৃধার দৃষ্টি চঞ্চল। তো মেডিসিন নেওয়া প্রয়োজন, নয়তো ইনফেকশন হতে পারে। আয়ন মনে মনে খুশি হলো, তবুও মুখে কাঠিন্যতা অব্যাহত রেখে বলল, তাতে তোমার কি মেয়ে? মৃধা অস্বস্তি বোধ করছে ভীষণ। কি দরকার ছিল এই লোককে ওষুধ লাগিয়ে দিতে আসার? মনে মনে নিজেকে হাজারটা গালাগালি শোনাচ্ছে সে। মৃধা অস্থিরতা দেখে আয়ান আর তাকে বেশি ঘাটলো না। চুপচাপ খাটে কোণে গিয়ে বসে মৃধাকে উদ্দেশ্য করে কারো যদি আমার প্রতি বেশি দরদ হয় তাহলে সে যেন এসে মেডিসিনটা লাগিয়ে দিয়ে যায়, নয়তো আমার মেডিসিনের কোনো প্রয়োজন নেই। আয়নের এ কথায় মেধায় অস্বস্তি যেন আরো বেড়ে গেল। তবুও নিজেকে সংযত করে মেডিসিন বক্সটি নিয়ে আয়নের সামনে বসলো সে। বক্স থেকে একটি মলম বের করে শুরুতেই অগ্রসর হলো আয়নের গলার দিকে। অবিরত হাত কাঁপছে তার। কাঁপা কাঁপা হাতে মলমের প্রলেপ লাগিয়ে দিল আয়নের গলায়। এবার পালা ঠোঁটের। আরো কিছু মলম নিয়ে যেই না মৃধা আয়নের ঠোঁটে লাগাতে যাবে, ঠিক তখনই অদ্ভুত কম্পনে তার সারা শরীর কম্পিত হতে শুরু করলো। ঠোঁটের ঠিক কাছাকাছি নিয়ে মেধা যেন স্তব্ধ হয়ে গেল। তারপর চোখ মুখ খিচে বন্ধ করে ছট করে মলমটি লাগিয়ে দিল আয়নকে। মেধা যেন তার প্রাণ ফিরে এলো। সে দ্রুত উঠে চলে যেতে নিচ্ছিল, কিন্তু তার আগেই কেউ তাকে হ্যাঁচকা টানে বক্ষ স্থলে বন্দি করে নিল। আচমকা আক্রমণে মৃধা চমকিত হলো ভীষণ। চোখ তুলে ওপরে চাইতেই চোখাচোখি হলো চারটি চোখের। মৃধার কম্পন এবার আরো বেড়ে গেল। অধৈর্যরা টকটকিয়ে কাঁপছে। আয়নের ঘোর লাগা দৃষ্টি যেন অধরে আবদ্ধ। কিছু সময় ব্যয় না করে মুহূর্তে আয়ন নিজের অধর দিয়ে দখল করে নিল সেই কম্পিত অধৈর্যরা। গুটি গুটি পায়ে মায়ের রুম থেকে বের হচ্ছে মৃধা। দুপুরে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সেই যে এসে মায়ের ঘরে চাতক নিয়েছে, ভুলেও তার মুখোমুখি হয়নি। তারপর কখন যে ঘুমিয়েছিল নিজেও জানে না। ঘুম ভেঙে দেখে সন্ধ্যা হয়ে গেছে। কেউ তাকে দুপুরে খাবার খেতেও ডাকেনি। খিদেতে পেটের মধ্যে রীতিমতো ছুঁচো দৌড়াচ্ছে তার। এখন তার কিছু মুখে না দিলেই নয়। খাবারের উদ্দেশ্যে নিচে নামলো মৃধা। নিচে যেতেই কারোর উপস্থিতি লক্ষণীয় নয়। সে চুপচাপ কিচেনে চলে গেল।
সেখানে একজন শেফ রাতের খাবারের রান্নার প্রস্তুতি নিচ্ছে। মৃধা তাকে বলে তার জন্য ঝালঝাল করে এক বাটি নুডলস তৈরি করে দিতে। এই অসময়ে ভাত খাওয়ার কোনো ইচ্ছে নেই তার। অর্ডার করে মৃধা এসে সোফায় গা এলিয়ে দেয়। এসে চলছে, তার ফলে হালকা ঠান্ডা লাগছে তার। তবু গুটিসুটি মেরে সোফায় বসে আছে। এখনো ঘুমের রেশ কাটেনি তার। হঠাৎ মধ্য পেছন থেকে এসে আচমকা মৃধাকে ভাও বলে চিৎকার দিল। মৃধাও সত্যি সত্যি ভয় পেয়ে লাফ দিয়ে উঠে বসলো। বুকের মধ্যে টিপ টিপ করছে তার। মধ্য মৃধার রিয়াকশন দেখে পেট চেপে ধরে হাসছে। একটু স্বাভাবিক হতেই মৃধা রেগে মেগে মধ্যকে ধাওয়া করতে লাগলো সারা বাড়িময়। মধ্য কম নাই, সমান তালে ছুটছে সেও। ছুটে ছুটে এক পর্যায়ে মৃধা কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। ভয়ে সে চোখ খিচে বন্ধ করে ফেলে, কিন্তু পড়ে যাওয়ার আগেই কোনো শক্ত হাতের বন্ধনে আবদ্ধ হয় সেই মুহূর্তে। পিটপিট করে চোখ মেলে দেখে আয়ান তার কোমর জড়িয়ে আছে। মেধায় বেশ লজ্জা পায়, সাথে অস্থিরও। এ দৃশ্য দেখে মধ্য জোরে সিটি মারে। সেই সিটির শব্দে বাড়ির শুদ্ধ সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়। তৎক্ষণাৎ আয়ান মৃধাকে ছেড়ে দিয়েছে। মৃধা দ্রুত অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে পড়েছে। সবার মধ্যে থেকে আফরোজ চৌধুরী উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে এখানে? শব্দ হলো কিসের? আর তোমরাই ভাই এত চুপচাপ কেন? আয়ান মৃধা দুজনেই চুপ। মনে হচ্ছে ওদের মুখে তালাবন্দি। ওদের চুপ দেখে মধ্য মুখ খুলে বলল, তেমন কিছু না নানা ভাই, এমনিতেই আমি সিটি দিয়েছিলাম। আয়েশা চৌধুরী ছেলের উত্তরে রেগে গিয়ে বললেন, এমনটা কেউ করে? আমি আর তোমার নানাভাই জরুরি একটা বিষয়ে কথা বলছিলাম, দিলে তো সবটা নষ্ট করে। আফরোজ চৌধুরী আয়েশা চৌধুরীকে থামানোর উদ্দেশ্যে বলে, আহা, বকছিস কেন? ওরা মজা করবে না তো কে মজা করবে? ওদের তো এখন হাসি মজার দিন অতিবাহিত করার সময়। যাক, বাদ দে, চল আমরা আমাদের আলোচনা শেষ করে আসি। আয়েশা চৌধুরী বাবার কথায় তাল মিলিয়ে বললেন, হ্যাঁ বাবা চলো। ওনারা চলে গেলেও থেকে গেল আদ্র আর আহিবা। আদ্র সন্ধিয়ান দৃষ্টিতে তাকাতে তাকাতে এসে আয়ান আর মৃধার উদ্দেশ্যে বলল, মুগ্ধ শিশুটা কেন দিয়েছিল সেটা নিশ্চয়ই তোরা জানিস। আয়ান মৃধা দুজনে আমতা আমতা করে বলল, আমরা কি জানি? যে বাজিয়েছে সেই জানে। এতপর দুজনে দ্রুত সেখান থেকে কেটে পড়ল। মেধার জন্য তৈরি নুডলসটা একজন মেড সার্ভেন্ট তাই ঘরে পৌঁছে দিয়ে এলো। ওরা চলে যেতে মধ্য সেখান থেকে দৌড়ে পালালো। এদের কাণ্ড দেখে আদ্র আর আহিবা দুজনেই এসে কুটি কুটি। রাতে মৃধা আয়ানের থেকে কেমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আয়ানের বিচক্ষণ মস্তিষ্ক এটা বুঝতে খুব একটা দেরি করেনি। এর পালানোর কারণ অবশ্য আয়ানের জানা। তবু বউ এইভাবে পালিয়ে বেড়ালে কারোর কি ভালো লাগে? আয়ানের এবার রাগ হচ্ছে ভীষণ। ঠিক তখনই মৃধা ঘরে প্রবেশ করে। উদ্দেশ্য তার একটা প্রয়োজনীয় জিনিস নেয়া। মৃধা ঘরে ঢুকতেই আয়ান এক মুহূর্ত দেরি না করে খপ করে মৃধার হাত চেপে ধরলো। এতপর রাগান্বিত কণ্ঠে বলল, এই মেয়ে, এইভাবে পালিয়ে বেড়াচ্ছ কেন? সামান্য একটা কিসই তো করেছি, তাতে এত পালানোর কি আছে? আর যদি অন্য কিছু করতাম তাহলে তো তোমাকে খুঁজে পাওয়াই যেত না। মৃধা ঠাই দাঁড়িয়ে আছে। অন্য কিছু বলতে আয়ান কি বোঝাতে চেয়েছে? এই লোকটা আসতে অসভ্য, কোনো কিছু মুখে আটকাই না। মৃধার ভাবনায় ছেদ ঘটে আয়ানের ধমকে। কি হলো, কথা বলছো না কেন? মৃধা প্রাণপণ চেষ্টা করছে আয়ানের থেকে মুক্তি পাওয়ার। আয়ান ফের ধমক দিল। মৃধা ভয়ে কেঁপে ওঠে, তবুও মুখ খুলল না মৃধা। হঠাৎ কি মনে করে সে একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে বসলো। আয়ানের হাতে জোরে একটা কামড় বসিয়ে দিল। ব্যথায় আয়ান মৃদু আর্তনাদ করে সঙ্গে সঙ্গে মেধার হাত ছেড়ে দিল। এই সুযোগে মেধা দৌড়ে পালালো ঘর থেকে। দরজার কাছে গিয়ে সে আবার পেছনে ফিরে আয়ানকে জিহ্বা দেখিয়ে ভেঙিয়ে ছুটতে চলে গেল। আয়ান যেন বোকা বনে গেল। সে ক্ষতস্থান দলতে দলতে বলল, কি মেয়ে রে বাবা, আজ তো বজ্জাত। আপনার কি কিছু প্রয়োজন? আদ্র এদিক ওদিক খোঁজাখুঁজি করতে দেখে কথাটি বলল আদিবা।
আদ্র আদিবার দিকে তাকিয়ে ভাবুক চেহারায় বলল, অফিসের একটা আর্জেন্ট ফাইল এখানে রেখেছিলাম, কিন্তু এখন পাচ্ছি না। আইবা কোনো কথা না বলে আলমারি থেকে আয়নের ফাইলটা বের করে দিয়ে বলল, ফাইলটা আমিই তুলে রেখেছিলাম, যদি কোনো ক্ষতি হয়ে যায় এটা ভেবে। আদ্র ফাইলটা পেয়ে যেন হাত ছেড়ে বাঁচল। সে আইবার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, থ্যাঙ্কস। আইবা শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনজনদের ধন্যবাদ দিতে নেই। আপনজন কথাটা বরংবার আদ্র কানে বাড়ি খেতে লাগলো। সে মনে মনে ভাবলো, সত্যি কি তাহলে আইবা তার আপনজন হয়ে উঠতে পেরেছে, নাকি সে আহিবাকে আপনজন বলে মেনে নিতে পেরেছে? আদ্রর ভাবনায় ছেদ ঘটিয়ে আইবা প্রশ্ন করলো, আপনার হাতে ব্যথা কি একটুও কমেছে? কত করে বললাম ওষুধটা আমি লাগিয়ে দেই, কিন্তু মহাশয় তা তো দিলেনই না, উল্টে নিজে নিজে পাকামো করলেন। আইবা উক্তিতে আদ্র হেসে দিয়ে বলল, মহাশয় কমেছে আমার ব্যথা, পরের বার অবশ্যই আপনি ওষুধ লাগিয়ে দিবেন। আইবা মুখ ভার করে বলল, থাক, তার আর কোনো প্রয়োজন নেই। আদ্র আইবার গাল আলতো হাতে টেনে দিয়ে বলল, রাগ করছেন কেন ম্যাডাম? বললাম তো সরি, এরপর থেকে আমার সব দায়িত্ব আপনার। আইবা না চাইতেও হেসে দিল। সেই হাসিতে তাল মিলিয়ে হাসলো আদ্র। অফিসে আসতে নায়রা আয়ানকে চেপে ধরেছে। তার কথা হলো, আয়ান কেন মেধার জন্য এতটা ডেসপারেট হয়ে পড়েছিল। তবে কি আয়ান মেধাকে ভালোবাসে? আয়ানের উত্তর শোনার জন্য ব্যাকুল নায়রা। বিরক্তিতে আচ্ছন্ন আয়ান তখন স্বাবলম্বী উত্তর, হ্যাঁ, আমি মৃধাকে ভালোবাসি, তাতে তোর কিসের প্রবলেম? আমি আমার বউকে ভালোবাসতেই পারি, এতে তোর ইন্টারফেয়ার করার কি আছে? নায়রা উত্তেজনা হয়ে চিল্লাতে শুরু করে বলল, এইসব তুই কি বলছিস? এটা কি করে সম্ভব? এত কিছু করার পরও তুই কি করে ওই মৃধাকে ভালোবাসতে পারিস? আমাদের প্ল্যান কি করে ফ্লপ হলো? আমি আর নয়ন। নায়রা আরো কিছু বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। উত্তেজনায় অনেক কিছু বলে ফেলেছে। সে ভীতু চেহারায় আয়নের দিকে তাকালো। আয়ান বাঁকা হাসি দিয়ে বলল, তুই আর নয়ন কি বল? নায়রা ভয়ে ঢোক গিলে বলল, কই কিছু না তো। আয়ান তাচ্ছিল্যে হেসে বলল, ও তাই? তারপর ফোন থেকে কিছু একটা বের করে নায়রার সামনে তুলে ধরলো। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই নায়রা শকড। ভয়ে সারা শরীর কাঁপছে তার। নায়রার সামনে জলজল করছে একটা ভিডিও ফুটেজ। সেখানে নয়ন আর নায়রা সকল কথোপকথন কালেক্ট করা হয়েছে। নায়রার শরীরে ভয়ে কম্পমান, গলা শুকিয়ে কাঠ। কম্পিত কণ্ঠে সে কোনো রকম বলল, তুই এইটা কি করে পেলি? আয়ানের ভাবলেশ উত্তর, এটা আয়ান চৌধুরীর বা হাতের খেল। তুই আমার থেকে ক্ষমা চাওয়ার পর ভেবেছিলাম সত্যি তুই শুধরে গেছিস, কিন্তু না, তুই আরো অধপতনে নেমেছিস। মৃধার মুখ থেকে সবটা শোনার পর আমি পার্সোনালি তোদের উপর নজরদারি করি, যার ফলাফল হাতে নাতে পাই। এখন প্রস্তুত হয়ে যা তোর অন্যায়ের শাস্তি পাওয়ার জন্য, মিস নায়রা। নায়রা সারা শরীর বেয়ে ঘাম ঝরছে। সে এক হাতে কপালে ঘাম মুছে নিয়ে আয়ানকে উদ্দেশ্য করে বলল, তুই এটা কিছুতেই করতে পারিস না। আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, বল। আমাকে তুই কিছুতেই শাস্তি দিতে পারবি না, তাই না? আয়ান খুব জোরে হাসলো। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, বেস্ট ফ্রেন্ড? তুই বেস্ট ফ্রেন্ডের মানে জানিস? তুই ফ্রেন্ড নামের কলঙ্ক। ওই নয়নকে তো আমি পুলিশে তুলে দিয়েছি আরো আগেই, এখন তোর পালা। নায়রা আবার কাঁদতে কাঁদতে আয়ানের পায়ে পড়ে বলল, প্লিজ এমন করিস না আয়ান। দেখ, তুই তো জানিস আমি পুলিশে কতটা ভয় পাই, তবুও তুই আমার সাথে এমনটা করতে পারবি? আয়ান নায়রাকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে বলল, তোর মতো পাপির কোনো ক্ষমা নেই। এতপর আয়ান পুলিশকে ফোন করতেই পুলিশ এসে নায়রাকে তুলে নিয়ে গেল। নায়রার জন্য আয়ানের খারাপ লাগছে ভীষণ, তবুও কিছু করার নেই। সবাইকে তার অন্যায়ের শাস্তি পেতেই হবে। এ খবর ছড়িয়ে পড়েছে পুরো অফিসে। মেধার কান অব্দি পৌঁছে গেছে, তবুও সে নিশ্চুপ। সেও চায় অপরাধীদের শাস্তি হোক, গুরুতর শাস্তি। সকল শত্রু দূর করে আজ আয়ান আর মেধা বেশ খুশিতে আছে।
নায়রা আর নয়নের 3 বছর জেল হয়েছে। দেখতে দেখতে মেধা আর আইবার ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। রাত দিন এক করে এখন তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত। আয়ান আর আদ্র বউদের কেয়ার করতে ভীষণ এক্সপার্ট হয়ে উঠেছে। এক্সামের এই ব্যস্ততাপূর্ণ সময়ে তারা দুজন পুরোপুরিভাবে বউয়ের পাশে পাশে থাকছে সর্বক্ষণ। মেধা আর আয়ান এখন আর আগের মতো ঝগড়া করে না, বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে তাদের মধ্যে। এমনই এক এক্সামের আগের রাত আজকে। মেধা আর আইবা দুজন দুজনের ঘরে বেশ মনোযোগ সহকারে পড়ছে। আইবাকে পড়ায় ব্যস্ত দেখে আদ্র কি মনে করে টুক করে কিচেনে চলে গেল। এদিকে আয়ান আগে থেকে কিচেনে ছিল। কিচেনে লাইট বন্ধ থাকায় কেউ কাউকে দেখতে পায়নি। ফোনটাও ঘরে ফেলে এসেছে। অনেক রাত হওয়ায় সবাই ঘুমিয়ে পড়েছে। আদ্র চুপি চুপি এদিক ওদিক কিছু একটা খোঁজার চেষ্টা করছে। অবশেষে পেয়েও গেছে। সেটা হলো টেসলাই। আদ্র টেসলাই আগুন জ্বালিয়ে ধরতে আশেপাশে দেখার চেষ্টা করতে লাগলো। এত রাতে লাইট না জ্বালানোই ভালো। হঠাৎ সামনে কারোর উপস্থিত টের পেয়ে সে কিছুটা ভরকে গেল। এত রাতে কি এখানে? আদ্র টেসলাই আগুন তোর মুখে ধরতেই বুঝতে পারলো ওটা আয়ান। এই অন্ধকারের মধ্যে কি করছিস? আর তোর হাতে ওইটা কি? আয়ান আমতা আমতা করে বলল, আসলে কফি খেতে ইচ্ছে করছিল তাই আর কি। আদ্র সন্ধিয়ান দৃষ্টিতে বলল, তাই বলে তুই একা তোমার কফি খাবি? আয়ান পড়েছে মহাজালাই। কফিটাও ঠান্ডা হতে চলেছে। ওদিকে মেধা যদি ঘুমিয়ে পড়ে তখন? আয়ান আদ্রকে আর কিছু জোর করার সুযোগ না দিয়ে বলল, আহ ভাইয়া, এত কথা বলার সময় এখন নেই, আমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। এতপর আয়ান আদ্রকে পাশ কাটিয়ে চলে গেল। আর আদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ওকে যদি জেরা না করতো তাহলে নিজের জেরার মুখে পড়তে হতো তাকে। আয়ান চলে যেতেই আদ্র ঝটপট 2 মগ কফি তৈরি করে ফেললো। সাথে নিল আইভার পছন্দের কিছু কুকিজ। আয়ানের হাতে কফি দেখে মেধা বেশ অবাক হলো, তাই কৌতূহলী প্রশ্ন করলো, আপনি এত রাতে কফি তৈরি করেছেন আমার জন্য? আয়ান বিশেষত হাসি টেনে বলল, আমার বউয়ের জন্য এতটুকু তো আমি করতেই পারি, তাই না? মেধা কিছু বলল না, মুচকি হাসলো। এতপর আবার পড়ায় মনোযোগ দিল সে। এই বিয়ের চক্করে পড়াশোনা সব লাটে উঠেছে। এখন ভালো মতো না পড়লে এক্সামের খাতায় কি লিখবে? মেধা পড়ছে আর ফাঁকে ফাঁকে কফিতে চুমুক দিচ্ছে। আয়ান খাটে বসে আতশো হয়ে কফি খাচ্ছে আর মেধার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। আইবা ভীষণ খুশি। সে তো ভাবতেই পারছে না আদ্র তার জন্য কফি তৈরি করে এনেছে। পড়া বাদ দিয়ে এখন সে গভীর আনন্দে মত্ত। এদিকে আদ্র আইবার এমন অবস্থা দেখে এক ধমক দিয়ে বলল, এই মেয়ে, এত খুশি হতে হবে না। এখন সব চিন্তা বাদ দিয়ে পড়ায় মন দাও। কফিটা খেয়ে নাও, গলাটা ফ্রেশ হবে, পড়তে আরো সুবিধা হবে। আইবার মুখটা মলিন হয়ে গেল নিমেষেই। সে ফোলানো গালে ছোট করে উত্তর দিল, হুম। এতপর আবার পড়ায় মনোযোগ দিল সে। আদ্র একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ল্যাপটপ নিয়ে বসলো। সকাল সকাল ভার্সিটি গিয়ে মৌয়ের সঙ্গে আড্ডায় মেতে গেছে মধ্য। মৌয়ের সঙ্গে তার বেশ সঙ্গতা হয়ে গেছে। হতে পারে পর্যায়ক্রমে সেটা আরো গভীর হলো। সবকিছু পরেও মধ্য মৌয়ের থেকে কিছু একটা স্কিপ করে রেখেছে। সেটা হলো সে চৌধুরী বাড়ির নাতি। কোনো অজ্ঞাত কারণে মৌর বড় লোকদের ভীষণ ভয় পায়। মৌয়ের সান্নিধ্য হারানোর ভয়ে মধ্য তার আসল পরিচয় মৌকে দেয়নি। যদিও মধ্য আগের জীবনের সম্পর্কে মৌর কোনো ধারণা নেই। সেটা জানলে হয়তো মৌ বুঝতো মধ্য আর 5টা বড়লোকদের মতো নয়। তবুও কিছু একটা হারানোর প্রবল ভয়ে সে আগ বাড়িয়ে কিছু বলতে যায়নি মৌকে। পরীক্ষার হল থেকে হাসি মাখা বদনে বের হয়ে এলো আইবা আর মেধা। আজ তাদের পরীক্ষার শেষ দিন ছিল। তাদের সবগুলো পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছে। গল্প করতে করতে দুজনে গেটের বাইরে চলে এসেছে। হঠাৎই আইবা বলে উঠল, এই মৃধা, দেখ ওটা বাড়ির গাড়ি না? মেধা আইবার দৃষ্টি পর্যবেক্ষণ করে সেদিকে তাকালো। সত্যি তো তাদের বাড়ির গাড়ি ওটা। এতবার দুজনে জোর পায়ে হেঁটে সেখানে উপস্থিত হলো।
গাড়ির মধ্যে দুই ভাই বসে আছে। ওদের দেখে আদ্র গাড়ির দরজা খুলে দিল, তারপর ওদের উদ্দেশ্যে বলল, ওঠে পড়ো তাড়াতাড়ি। অজ্ঞাতা ওরা দুজন গাড়িতে উঠতে গাড়ি চলতে লাগলো আপন গতিতে। দুজনেই মনে কৌতূহল আর দুজনে মনে কিছু গোপন চিন্তাধারা। গাড়ি ছুটে চলেছে গন্তব্যে। গাড়ি এসে থামলো স্তর নদীর তীরে। এই নদীটি শহর থেকে কিছুটা দূরে অবস্থিত। জায়গাটা ভীষণ সুন্দর। নদীর চারপাশ খোলা, আকাশের নিচে রেস্টুরেন্টের মতো আয়োজন করা। এই রেস্টুরেন্টের নাম মুক্ত বাতাসের আহার ঘর। এই রেস্টুরেন্টের একটা অদ্ভুত বিশেষত্ব হলো এখানে প্রতিটা টেবিলের চারপাশ ঘিরে ফুলের সমাহার। এক কথায় ফুলের রাজত্ব এটা। খোলা আকাশ হয়, দারুণ বাতাসের প্রবাহ সর্বলক্ষণ লক্ষণীয়। এমন মনোরম পরিবেশে যে একবার আসবে নিঘাত তার আর বাড়ি ফিরতে মন চাইবে না। গাড়ি থেকে নেমে এমন একটা আশ্চর্য জায়গার সম্মুখীন হতে হবে ভাবতে পারেনি মৃধা আইভা। দুজনে বেশ অবাক, এমন জায়গাও হয়। তারা দুজন এতটাই অবাক মুশকুল যে তাদের সঙ্গে যে আদ্র আয়ন আছে তারা বেমালুম ভুলেই বসে গেছে। দুজনে হাত ধরে অগ্রসর হচ্ছে সামনের দিকে। তাদের পিছন পিছন আসছে দু ভাই। মেধা সোজা চলে গেল একদম নদীর তীরবর্তী স্থানে। আইবাও আছে তার সঙ্গে। ওদের পাশে এসে আদ্র আর আয়ান দাঁড়িয়ে পড়ল। মেধা নিজের দু হাত ভাঁজ করে দাঁড়িয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। এতপর সকলেই মেধাকে অনুসরণ করে এই প্রক্রিয়া চালিয়ে যায়। প্রকৃতি অমায়িক স্পর্শ নিবিড়ে অনুভব করতে থাকে তারা। ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছে আদ্র। মূলত আইভার পছন্দের এই অর্ডার। এদিকে শুধু আইসক্রিম নিয়ে বসে আছে মেধা। তার কাছে আর কিছু খেতে ইচ্ছা করছে না। আয়না মেধার সঙ্গে তাল মিলিয়ে আইসক্রিম নিয়ে বসে আছে। সবাই যে যার মতো খাচ্ছে আর পরিবেশটা উপভোগ করছে। চারিদিকে এবারে ফুলের গন্ধে মোমো করছে। খাওয়া শেষে আরেকটু ঘোরাঘুরির পর ওরা রওনা দিল বাসার উদ্দেশ্যে। সবার মনটা ভীষণ খুশি, কিন্তু কেউ কিছু মুখে প্রকাশ করছে না। একান্ত অনুভূতি সম্পূর্ণগুলো আসলে মধুরতা মিশ্রিত। দেখতে দেখতে কেটে গেছে আরো অনেকগুলো মাস। আর সেই দিন মেধা আয়নের 1 বছর বিবাহিত জীবন পূর্ণ। কন্ট্যাক্ট অনুযায়ী আজ তাদের একসঙ্গে পথ চলা শেষ দিন। এটা লেখা ছিল ওই কন্ট্যাক্টে। আনমনে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মেধা। মনটা তাই বিষণ্ণ হয়ে আছে। আর সারাটা দিন তার ঘর বন্দি হয়ে কেটেছে। অফিসেও যায়নি। ঘড়ি কাটায় সন্ধ্যা 7টায়। আয়ান এখনো বাড়ি ফেরেনি। অজানা ভয়ে ধুকবুক করছে মেধার বক্ষস্থল। আয়ান কেন আজ সারাদিন বাড়িতে ফিরল না? আয়ান কি সত্যি তাকে ডিভোর্স দিয়ে দেবে? তাদের পথ চলা কি এখানেই শেষ? এমনও হাজারো প্রশ্ন ঘুরপাক কাটছে মেধার মস্তিষ্কে। মনটা যেন বিষিয়ে উঠেছে বারংবার। মন খারাপ? পেছন থেকে গাম্ভীর্য কণ্ঠস্বর শুনে মেধা পিছন ফিরল না। সে চিনতে পেরেছে তার পেছনের মানুষটির কণ্ঠ। কেন জানি আজ আয়ানের চোখে চোখ মেলাতেও পাচ্ছে না মেধা। আয়ান যদি তাকে অনাকাঙ্ক্ষিত কিছু বলে বসে? এই 1 বছরে মেধা আয়ানের প্রতি পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে। এখন যদি আয়ান কিছু বলে ফেলে তবে মেধা শেষ। চোখ মুখ শক্ত করে আকাশের দিকে দৃষ্টি তার। আয়ান মেধার থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে একটি ছোট্ট শ্বাস ফেললো। এতপর সেও মেধার পাশে এসে দাঁড়ালো। তারপর আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, জানো মৃধা, আমাদের জীবনে কখন কি হয় না হয় সেটা আমরা আগে থেকে কেউই বলতে পারি না। কখনো কখনো পরিস্থিতির চাপে পড়ে অনিচ্ছা সত্ত্বেও আমরা অনেক রকম সিদ্ধান্ত নিতে বাধ্য হই। আবার সময়ের পরিবর্তনে সে সকল পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। এই মুহূর্তে তুমি ঠিক কী ভাবছো এটা আমি পুরোপুরি না জানলেও কিছুটা আন্দাজ করতে পারছি। তোমারই ভাবনার যুক্তি আছে, তবে সকল পরিস্থিতিতে তোমার নিজেকে মানিয়ে নিতে শিখতে হবে। এভাবে ভেঙে পড়লে চলবে না। আয়নের কথা শেষ করে চুপচাপ ঘরে চলে এলো। তারপর আলমারি থেকে পেপারস এনে মেধার সামনে ধরলো। মেধা আটকে উঠলো। তার চোখে জল চিকচিক করছে। তার মানে আয়ান তাকে সত্যি ডিভোর্স দিতে চায়? ভয়ে হাত পা কাঁপছে তার। মেধা এমন অবস্থা দেখে আয়ান পেপারসটা নিজের কাছে নিয়ে নিল।
এতপর সবগুলো পেপার ছিঁড়ে আগুন জ্বালিয়ে দিল সে। হঠাৎ এমন ঘটনায় মৃধা হতবম্ব, তার দৃষ্টি ভীতু। পেপারসগুলো পুরো শেষ হতে দুজনাই একটা প্রশান্তির নিঃশ্বাস ফেললো। মনে হচ্ছে বুকের উপর থেকে কোনো ভারী পাথর নেমে গেছে। আয়ান মৃধার একদম নিকটে এগিয়ে এলো, আর মৃধা কয়েক কদম পিছিয়ে গেল অযথাই। আরো কিছু কদম ফেলার আগেই আয়ান তাকে খপ করে ধরে ফেললো, মিশিয়ে নিল তার বক্ষস্থলে। দুজনের মধ্যে আর কিঞ্চিত ফাঁকা অবশিষ্ট নেই। দুজনে চেয়ে আছে দুজনেতে। কথাই আছে অনেক, কিন্তু কেউ কিছু চেয়ে বলতে পারছে না। সময়টা এখানেই থেমে যাক ঘড়ি কাটা। এভাবেই মত্ত থাকুক দুজন দুজনার চোখের মায়। হঠাৎ আয়ান মৃধাকে কোলে তুলে নিল, এতপর রুমের মধ্যেই চলে গেল। শীতল স্পর্শে শুইয়ে দিল বিছানায়, নিজেও চেপে বসলো মৃধার ওপর। মৃধার কানে মুখ নিয়ে বলল, ভয়ের কোনো কারণ নেই প্রেয়সী। 1 বছর আগে ঝোঁকের বসে যে ভুল আমি করেছিলাম, আজ নিজের সমস্ত আদর দিয়ে সেই ভুল শুধরে নিব। কখনো দূরে যেতে দিব না তোমায়। আই নিড ইউ মৃধা, বিকজ আই লাভ ইউ সো মাচ। আর ইউ রেডি? মৃধার কলিজা কম্পমান, তার শরীর জুড়ে হিম শীতল বাতাস বহমান, হৃদয়ে অজানা আবেশ বাসমান। রাত যত নিবিড় হচ্ছে, স্পর্শ তত গভীরে পৌঁছাচ্ছে। এতপর দুজনে মত্ত এক অজানা অতলে। দাদু ভাই দেখেছিলে আমায়? আদ্যর প্রশ্নে মুখ তুলে চাইলেন আফরোজ চৌধুরী। তিনি এতক্ষণ বসে নামাজের শিক্ষা বই পড়ছিলেন। আদ্যকে তিনি ডেকে পাঠিয়েছেন কিন্তু কথা বলার জন্য। কিছু কথা বলার জন্য। বইটি বন্ধ করে টি টেবিলের উপর রেখে দিয়ে আদ্যকে বললেন, ডেকেছি, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। বলো দাদু ভাই, কি কথা? বলছি, আগে বসো, তারপর বলছি। আদ্য কি আফরোজ চৌধুরীর পাশের সোফায় বসলো। আফরোজ চৌধুরীর চশমা গ্লাসটা রুমালে মুছতে মুছতে বললেন, দেখো দাদু ভাই, তোমাদের বিয়ের আজ 1 বছর পূর্ণ হলো, কিন্তু আমি জানি তোমাদের মধ্যে এখনো সব কিছু ঠিকঠাক নেই। তোমরা এখনো নর্মাল হয়ে উঠতে পারোনি। এই জন্য আমিও তোমাদের অ্যানিভার্সারি উদযাপন করার ইচ্ছে থাকলেও করতে পারিনি। যেখানে তোমাদের সম্পর্কই ঠিক নেই, সেখানে কোনো সেলিব্রেশন তো একদমই বেমানা। আমি বলি কি দাদু ভাই, তোমার বাবা মাকে কেন্দ্র করে বিয়ে, সংসার এসবের উপর তোমার যে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে, সেটা এবার গোছানোর সময় হয়েছে। সব মানুষ এক নয়, এটা তোমাকে বুঝতে হবে দাদু ভাই। তুমি আহিবা মেয়েটার সব স্বপ্ন ভেঙে দিচ্ছ, তার প্রতি অন্যায় করছো, সেই সঙ্গে আমাকে করছো তার কাছে অপরাধী। কারণ আমি তো তাকে বড় মুখ করে তোমার বউ করে এনেছিলাম। আয়ান দাদু ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, সব বলেছে যত দ্রুত সম্ভব তাদের সম্পর্ক ঠিক করে নেবে তারা। আমি চাইছি তোমরা তোমাদের সম্পর্কটাও ঠিক করে নাও, নয়তো আমি তোমাদের ডিভোর্স করিয়ে দিব। ডিভোর্সের কথা শুনে আদ্যর বুকটা ধক করে উঠল। কোথায় যেন ভীষণ কষ্ট হচ্ছে তার। সে কোনো রকম উত্তর দিল, ঠিক আছে দাদু ভাই, আমি চেষ্টা করব তোমার কথা রাখার। এতপর সে দ্রুত সে স্থান ত্যাগ করলো। আদ্য চলে যেতেই আফরোজ চৌধুরী মৃদু হেসে মনে মনে আওড়ালেন, ভাঙবে তবু মুচকাবে না। মদ খেয়ে টলতে টলতে বাড়িতে ফিরছে মধ্য। ড্রয়িং রুমে সবাই উপস্থিত তার এই অসভ্যর কৈফিয়ত নিতে, কিন্তু মধ্য সেদিকে কোনো হেলদোল নেই। সে তো নিজের মতো বাহানা করছে। পরপর কয়েকটা থাপ্পড়ের শব্দ কেঁপে উঠল পুরো ড্রয়িং রুম। সবার সামনে মৃধা মধ্যর গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে টেনে টেনে চড় মারল। উপস্থিত সবাই হতবাক, কার কি বলা উচিত কেউ বুঝতে পারছে না। সবাই নিশ্চুপ। অবশেষে আদ্র এসে মৃধাকে থামালো। এত কিছু পরেও মধ্যে কোনো হেলদোল নেই। সে অট্টহাসি হাসতে হাসতে ফের কান্নায় ভেঙে পড়ছে বরংবার। এতপর কান্নারত অবস্থায় মৃধার উদ্দেশ্যে বলল, আরো মারো আপনি, আমাকে আরো মারো, তবু ওকে আমার কাছে এনে দাও। ওকে ছাড়া আমি বাঁচবো না। কি দরকার ছিল আমাদের এত বিলাসবহুল জীবনের? খুব তো সুখে ছিলাম আমরা ওই ছোট্ট কুড়ে ঘরে। তবে কেন এলে এই অট্টালিকায়? কেন কেন কেন? সবাই পুরোপুরি না বুঝলেও কিছুটা হলেও আন্দাজ করতে পারছে মধ্যের কথা। তবুও সবাই নিশ্চুপ। এইভাবে মধ্য
আরো কিছুক্ষণ আবল তাবল বকতে বকতে ধীরে ধীরে অজ্ঞান হয়ে মেঝেতে ঢলে পড়ে। উপস্থিত সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তৎক্ষণাৎ তাকে ঘরে নিয়ে ডাক্তারকে খবর দেওয়া হয়। ডক্টরের চিকিৎসায় মধ্য কিছুটা সুস্থ হয়, কিন্তু পুরোপুরি নয়। সে রাতে তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় ডক্টর। ঘুমালে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে এই আশায়। দিনকে দিন মধ্যর অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। মৃধা অনেক কষ্টে তাকে চেপে ধরে তার থেকে কথা বের করে নিচ্ছে। মধ্যর এসব বলতে একেবারে ইচ্ছুক ছিল না, কিন্তু মৃধা জেদের কাছে হার মানতে হয়েছে তার। অজ্ঞাত সব ঘটনা খুলে বলে। মৃধা সবকিছু শুনে মধ্যের থেকে ঠিকানা নিয়ে মৌদের বাড়ি চলে যায় মৌর সঙ্গে কথা বলতে। মৌ মৃধার সঙ্গে খারাপ বিয়ে পড়েনি, কিন্তু তার প্রস্তাবেও রাজি হয়নি। মৌর একটাই কথা, সে তার বোনের মতো কোনো ভুল কিছু করবে না। তার বোনের বিষয়ে জানতে চাইলে মৌ বলে তার বোনও এক বড়লোক লোকের ছেলেকে ভালোবেসে অভিনয় করে বিয়ে করে। পরে চাহিদা পূরণ হয়ে গেলে তার বোনের ওপর চালায় নির্মম অত্যাচার। একসময় তার বোন দুঃখ কষ্টে আত্মহত্যার পথ বেছে নেয়। তাদের টাকা পয়সা না থাকায় কোনো পদক্ষেপ নিতে পারেনি ওই শয়তানদের বিরুদ্ধে। এর জন্য সে চায় না কোনো বড়লোক ঘরের ছেলেকে বিয়ে করতে। মেয়েদার সবটা শুনে ভীষণ কষ্ট হয়। তারাও তো এক সময় দারিদ্রতায় ভুগেছে। মৌ যদি সেসব দিনের কথা জানতো তাহলে হয়তো বুঝতো সব বড়লোক সমান না। তারপরও কিছু কথা হলো তাদের মধ্যে। এতপর মৃধা চলে গেল। মৌয়ের হাতে দিয়ে গেল ভাবনার জন্য সময়। আচ্ছা, আপনি কি বলতে চাইছেনটা কি বলুন তো? সে কখন থেকে দাঁড় করিয়ে রেখেছেন? ওইদিকে যে মুগ্ধর পাত্রী দেখতে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে গেছে। খুব অস্থির হয়ে কথাটি বলল আইবা। সে কখন থেকে আদ্যতাকে কিছু একটা বলবে বলবে বলছে, কিন্তু বলছে না। আইবার এমন অস্থিরতা দেখে আদ্য বলল, আরে মুগ্ধর জন্য তো সবাই আছে, কিন্তু আমার জন্য তো তুমি ছাড়া কেউই নেই, একটু বোঝার চেষ্টা করো। আইবার চোখ জোড়া বড় বড় করে আদ্যর দিকে তাকিয়ে বলল, আপনার মাথা ঠিক আছে তো? দেখি দেখি, কাছে আসুন তো, দেখি জ্বর টর এলো না তো আবার। এই বলে আইবা আদ্যর কপালে হাত রাখতে গেল, কিন্তু আদ্য তাকে থামিয়ে দিয়ে বলল, আর আমি একদম ঠিক আছি, আগে তুমি চুপচাপ দাঁড়াও, আমার কথা মন দিয়ে শোনো। আরে আমি তো সেই কখন থেকেই দাঁড়িয়ে আছি, আপনার কিছু বলার থাকলে জলদি বলুন। কে মানে আসলে হয়েছে কি, আমি আর কিছু বলার আগে নিচ থেকে সবাই আইবাকে ডাকতে লাগলো। আইবা আদ্যকে থামিয়ে দিয়ে বলল, থাক, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি এখন আসছি। অজ্ঞাতা আদ্যকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আইবা দ্রুত চলে গেল। আদ্য একটা দীর্ঘশ্বাস টেনে মনে মনে ভাবলো, সে আসলেই একটা অপদার্থ। মাশাআল্লাহ, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে, একেবারে চাঁদের টুকরো। আমার ঘর আলো করে থাকবে, আপনি কি বলেন বাবা? হ্যাঁ, অবশ্যই ঠিক বলেছিস তুই মা। আমাদের মুগ্ধর জন্য এর থেকে ভালো পাত্রী আর হতেই পারে না। আমরা সবাই রাজি, কি বলো তোমরা? সবাই একত্রে বলল, হ্যাঁ আমরা সবাই রাজি। তাহলে আগামী মাসের প্রথম জুমার বিয়ের দিন ঠিক করা হোক। সকলের কি মত? বেয়ান সাহেবা, আপনার কি মত? পাত্রী মা বলল, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই, আপনারা যেটা ঠিক করবেন সেটাই হবে। তাহলে সকলে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সারাক্ষণ শুধু পালাই পালাই করো, সমস্যাটা কি তোমার? সবার দিকে নজর আছে, বাট নিজের বরকে অবহেলা করো। হুড়ুকুকছে আয়ান বলল। আয়ানের এইরূপ বাক্যে মৃধা বলল, লাইক সিরিয়াসলি আমি আপনাকে অবহেলা করি? আয়ান গাল ফুলিয়ে বলল, হ্যাঁ করোই তো। আমাকে একটু কেয়ার করো না, আমার কোনো খোঁজ খবর নাও না, একটু ভালোবাসো না, একটু আদর। আয়ানকে আর কিছু বলতে না দিয়ে মৃধা তার মুখ চেপে ধরে বলল, ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, একেবারে লাগামের কথাবার্তা, শুনলে কান ঝনঝন করে ওঠে। ও মা, তাই বুঝি? তোমার কান ঝনঝন করে? তার মানে তোমার কানে নিশ্চয়ই ঝুনঝুনি ফিট করা আছে। কই আমাকেও দেখাও। অসভ্য লোক একটা, দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। শুরু হয়ে গেল দুজনের ছোটাছুটি। সারা ঘর মৃধা আয়ানকে ধাওয়া করছে। এমন সময় টাল সামলাতে না পেরে দুজনে হুড়মুড়কে খাটের ওপর পড়ল। আয়ান নিচে আর মৃধা আয়ানের বক্ষের উপরই স্থলে। আচমকা এমন ঘটনায় দুজনে হতবম্ব, সেই সঙ্গে ভীষণ লজ্জিত হলো।
মৃধা তৎক্ষণাৎ উঠে চলে যেতে চাইলো, কিন্তু বাদ সাধলো আয়ান। সে মৃধার আঙুলের ভাঁজে লুকালো নিজের আঙুল, দূরত্ব ঘোচালো আরো খানিকটা। এতপর পরম তৃপ্তিতে বক্ষ পিছনে আবদ্ধ করে নিল মৃধাকে। আবেশে আখিজোড়া বন্ধ হয়ে এলো দুজনেই। রিনরিনে গলায় শোনা গেল আয়ানের মধুর উক্তি, ভালোবাসি প্রেয়সী। লজ্জাবতী লতার মতো মিয়ে গেল মৃধা। প্রত্যুত্তরে শুধু ছোট্ট করে বলল, আমিও ভীষণ রকম। আলাদা প্রশান্তিতে ছেয়ে গেল দুজনের কোমল হৃদয়। এ যেন এক অবিচ্ছেদ্য ভালোবাসার গল্প। দেখতে দেখতে তারিখ এগিয়ে এলো প্রায় মধ্যর বিয়ের দিন। সবাই খুব খুশি, তবুও একটা চিন্তা রয়ে গেছে, সেটা হলো মধ্য। মধ্য এখনো জানে না তার বিয়ের 2 দিন বাদে। সবাই আশঙ্কা আছে এই নিয়ে, মধ্য কি এই বিয়ে করতে রাজি হবে? রাজি না হলে জোর করতে হবে, নয়তো এভাবে আর কতদিন? সবাই জোরাজোরিতে মধ্য রাজি করানোর দায়িত্ব গিয়ে পড়লো মেধার ওপর। সেই দায়িত্ব কার্যক্রম করতে মেধা হাজির মধ্যর ঘরে। আমাদের সবার কথা ভেবে তোকে এই বিয়েটা করতেই হবে ভাই। প্লিজ আপনি, তুমি তো জানোই সব কিছু। মৌকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। ওই এক মেয়ের জন্য তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে, সেটা আমরা কিছুতেই দেখতে পারবো না। আমি তো চেষ্টা করেছিলাম, তাই না? কিন্তু সে তো রাজি হয়নি, বরং আমাকে ফিরিয়ে দিয়েছে। এখন তুই বল, আমাদের কি করণীয়? আমি কিছু জানি না আপনি, শুধু জানি আমার ওকেই চাই, ব্যাস। আর আমি অন্য কাউকে কিছুতেই বিয়ে করতে পারবো না। এমন হলে তাহলে তুইও শুনে রাখ, তুই যদি বিয়ে না করিস তবে আমার আর মায়ের মরা মুখ দেখতে প্রস্তুত হইনি। আমরা বেঁচে থাকতে তোর এই হাল কিছুতেই সহ্য করতে পারবো না। মধ্য কিছু বলতে যাবে, তার আগে মৃধা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। মধ্য থপ করে মেঝেতে বসে পড়লো, 2 হাতে আঁকড়ে ধরল নিজের চুলের মুঠি। সকালটা বেশ বিষণ্ণতা পরিপূর্ণ। মধ্য জীবনে আজ একটি বিশেষ দিন, তবুও তার কোনো ভালো লাগা বা খারাপ লাগা বহিঃপ্রকাশ নেই। সে রয়েছে একেবারে নীরবে, নির্ভীতে। তার মলিন মুখশ্রী জানান দিচ্ছে সেই বিয়েতে রাজি নয়, কিছুতেই রাজি নয়, একদম রাজি নয়। তবুও তাকে বিয়েটা করতে হচ্ছে সকলের মুখের দিক তাকিয়ে। ভালোবাসার জন্য তার মা বোনকে কখনো কষ্ট দিতে পারবে না। মৃধার কথা রাখতে সে এই বিয়েতে মত দিয়েছে। রাত 11টার দিকে বউ নিয়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করলো মধ্য। মৃধার বিয়ে যে ক্লাবে হয়েছিল, মধ্যর বিয়েটাও সেখানেই হয়েছে। এখন পর্যন্ত নববধূর মুখ দর্শন করেনি সে, দেখার কোনো ইচ্ছেও নেই তার। কবুল বলার সময়ও কোনো দিকে হুঁশ ছিল না তার। তার নিজের স্ত্রীর নামটাও শোনেনি খেয়াল করে। বাড়িতে ঢুকতে সকলে নববধূকে নিয়ে তাড়াহুড়ো করে ওপরে নিয়ে চলে গেল। তার কিছুক্ষণ পরেই মধ্যকে সবাই জোরাজুরি করে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসলো। আজ নাকি তার বাসর রাত। বিছানার মধ্যখানে গোল করে বসে আছে তার সদ্য বিবাহিত স্ত্রী। মাথায় তার 1 হাত ঘোমটা টানা। বন্ধ দরজার এপাশে দুজন কপতি নিজেদের মনের যুদ্ধ সংবরণে ব্যস্ত। কে কিভাবে কি শুরু করবে তা কিছুই বুঝতে পারছে না। নীরবতা পার হলো অনেকক্ষণ। এতপর নীরবতা ভেঙে মধ্য কাট কাট উত্তর দিল, বিয়ে যখন করেছেন আমায়, তখন নিশ্চয়ই আমার সম্পর্কে সবকিছু জেনে শুনেই করেছেন। আমি জানি আমার পরিবারে কোনো কিছুই গোপন রাখেনি। আমি একজনকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তাকে ছাড়া কাউকে এই হৃদয়ে জায়গা দিতে পারবো না কোনো দিন। আপনির কথা রাখতে বিয়েটা করেছি, তবে সব জেনেও যখন বিয়েটা করে নিয়েছেন, তখন আমার আর কিছুই করার নেই। এখন থেকে আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো। তাই বুঝি এত ভালোবাসো নিজের প্রেমিকাকে? সুপরিচিত কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল মধ্য হৃদয়। ক্ষণেকের জন্য মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল তার। মনে হচ্ছে সে একদম জমে গেছে। বহু কষ্টে আখি জোড়া ভিড়ালো সেদিক পানে। কাঙ্ক্ষিত মুখের সন্ধান পেতে দিশেহারা হয়ে পড়ল মধ্য। কাপা কাপা পায়ে ধীর গতিতে অগ্রসর হলো প্রেয়সীর নিকটে। মৌ তখন অধীর আগ্রহ নিয়ে চেয়ে আছে মধ্যের পানে। কখন পাবে সে তার উত্তর? ধপ করে বিছানায় বসে পড়ল মধ্য। কম্পিত হাতে মৌকে স্পর্শ করতে করতে উত্তর দিল, খুব বেশি ভালোবাসি। মৌর চোখের জল ছলছল করছে। একটু পাতা নড়তেই
করে গাল বেয়ে অশ্রু পড়তে শুরু করবে। সে কম্পিত অধরে বলল, সত্যি? তৎক্ষণাৎ গাল বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। মুগ্ধ কোমল হাতে মুছে দিল সেই জল। এতপর বুকে জড়িয়ে নিল তার প্রিয়সীকে। চোখ জোড়া বন্ধ অবস্থায় প্রিয়সীর নিকটে প্রশ্ন ছুড়ল মুগ্ধ। তুমি কেন চলে গিয়েছিলে আমাকে ফেলে? সেদিন যখন মুখ ফসকে বলে ফেলেছিলাম আমি চৌধুরী বাড়ির নাতি, তুমি তখন আমায় ঠক প্রতারক বলে ফেলে কেন চলে গিয়েছিলে? একটিবার পেছনে ফিরে তাকালে না? একটিবার পেছন ফিরে তাকালে বুঝতে পারতে কতটা অসহায় ছিলাম আমি। তোমাকে হারানোর ভয়ে সত্য লুকিয়ে গেছি শুরু থেকে, কিন্তু ফলাফল শূন্য। তুমি ঠিকই জেনে গেলে, শুধু শুধু ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো। আচ্ছা, তুমি এখানে কিভাবে এলে? আপনি তো বলেছিল তুমি নাকি এই বিয়েতে রাজি নও। তাহলে? আমি প্রথমে রাজি ছিলাম না তো। তারপর তোমার আপু আমাকে তোমাদের অতীত সম্পর্কে খুলে বলে। সবকিছু বিবেচনা করে আমার মনে হয়েছে তোমাকে মেনে নেওয়াই যায়। তাহলে আগে কেন এটা কেউ আমাকে বলেনি? তা আমি জানি না বাবু। এসব নিধাপুর প্ল্যান তোমাকে জব্দ করার জন্য। আমি শুধু সবাই যেমন বলেছি তেমন করেছি। তাই না? তবে আমিও দেখছি আমার সঙ্গে চালাকির ফল কি হয়। আজ সব সুদে আসলে উসুল করে নিব। এতপর শুরু হয়ে গেল ময়ের ওপর মুগ্ধর প্রেমময়ী অত্যাচার। আকাশটা বেশ সুন্দর, স্বচ্ছ, ঝকঝকে কাচের মতো। মনের সুখে ফুলের গাছে পানি দিচ্ছে আইবা। আর ক্ষণে ক্ষণে গত রাতের কথা মনে হতে লজ্জায় লাল নীল বেগুনি রূপ ধারণ করছে। হঠাৎ পেছন থেকে আদ্র এসে তার গলায় মুখ গুজে দিল। কিঞ্চিত কেঁপে উঠল আইবা। আদ্রের স্পর্শ আরো গাঢ় হলো। আইবা যেন দম নিতেই ভুলে গেছে। আদ্র ঘুমন্ত কণ্ঠে বলল, এত সকালে কি ওঠে নাকি বউ? তারপরও তোমার শাওয়ার নেওয়া, ফ্রেশ লেখে আমাকে পাগল করার ধান্দা, তাই না? আইবা কম্পিত কণ্ঠে বলল, ইস, ঢং কত! লজ্জা করে না আপনার ছোট ভাইয়ের বাসুরাতে নিজের বাস? ছিছি। আর বলতে পারল না আইবা। লজ্জায় মাথা কাটে যাচ্ছে তার। আইবা কাণ্ড দেখে আদ্র মুচকি হেসে বলল, আমার আবার তোমার মতো তো লজ্জা শরম নেই বউ। বলতে পারো আমি নির্লজ্জ তোমার প্রেমে। এবার যে দ্বিগুণ লজ্জা পেরে গেল আইবার। লজ্জায় মুখ লুকালো গিয়ে আদ্রর বুকে। ঝপাত করে এক বালতি পানি ছুঁড়ে দিল মেধা আয়নের গায়ে। ধর পড়িয়ে লাফিয়ে উঠল আয়ান। সামনে তাকাতে বুঝতে পারলো তার সঙ্গে কি হয়েছে। আয়ান রাগের বদলে উল্টো মেকে হাসি দিয়ে বিছানা থেকে নেমে দৌড় দিল ওয়াশরুমে। কারণ মেধা ভয়ঙ্কর রেগে আছে। আজ মধ্য রিসেপশনে উপলক্ষে আয়ানকে মিধার সকাল সকাল উঠতে বলেছে। সেই সকাল থেকে মিধা আয়ানকে ডেকে যাচ্ছে তো ডেকেই যাচ্ছে, কিন্তু আয়ান শুধু এটা ওটা বাহানা করে আবার শুয়ে পড়ছে। এতপর রেগে গিয়ে এক বালতি পানি আয়নের গায়ে ঢেলে দিল মেধা। ওয়াশরুমে মিনারে আয়নায় নিজেকে দেখছে আর হাঁপাতে হাঁপাতে বলছে, বাব্বা, শুরুতে ভেবেছিলাম বিল্লি, কিন্তু এখন তো দেখছি সিংহী। আমার কপালে বহুত দুঃখ আছে। এরই মধ্যে বাইরে থেকে মেধার রাগান্বিত কণ্ঠে বলল, তুই কি দ্রুত বের হবি, নাকি আমি ডোর ভেঙে ভেতরে ঢুকে তোকে টেনে বের করব? তৎক্ষণাৎ আয়ান আসছি বলে ঝপঝপ করে শাওয়ার নিতে শুরু করে দিল। পরিশিষ্ট আদ্রের ছেলে আরিয়ান আর আয়ানের ছেলে আহিয়ান। দুই ভাইয়ের মধ্যে বেশ মিল। আহিয়ান আদ্র থেকে 3 মাসের বড়, তবে দুজনের ভ্রাতৃত্ব বোধ তুখোর। দুজনের বয়সেই 2 বছর চলছে। মৌ বর্তমান প্রেগনেন্ট, কেবল 4 মাস চলছে তার। কিন্তু তার 2 ননদ যা এখন তার বেবিকে নিয়ে টানাহেসা শুরু করে দিয়েছে। মেধা বলে যে মোর মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেবে। ওদিকে আইবা বলে ময়ের মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেবে। এটা নিয়ে চৌধুরী বাড়িতে প্রায় হলুস থলুস লেগে যায়। ওদিকে ময়ের ছেলে হবে নাকি মেয়ে হবে এটাও এখনো অজানা। এদের ঝগড়া থামাতে শেষমেশে মধ্যে এসে বলল, আল্লাহ চাইলে তাদের টুইন বেবি হবে, দুজনের ছেলেকে দুটো দিয়ে দেবে। তবুও তারা যেন ঝগড়া না করে। এদের ওইসব দৈনিক কার্যকলাপে হাসি ফুটে চৌধুরী বাড়ির সবার মুখে।